সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আমার নাম আমি তো আগে বলেছি না? আচ্ছা আমি মনে করছি যে আমার নাম সবাই জানেন, এই জন্য আমি বলি নাই, একটু নিজেকে একটু বেশি বিখ্যাত মনে করে ফেলেছি। ঠিক আছে, আমার নাম হচ্ছে, নাম লিখে দিই যাতে মনে থাকে ভালো মতো। ওকে, আমার নাম হচ্ছে সাজ্জাদ সাজ্জাদ হাসান। ডিজাইন করে দিলাম। ঠিক আছে, আমি হচ্ছে আইন বিভাগে পড়ালেখা করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম দুইটাই শেষ। শশী অবশ্য বলতেছে অ্যাডভোকেট সাজ্জাদ হাসান, এক্স্যাক্টলি অ্যাডভোকেট হয়েছে যদিও, কিন্তু আসলে ওকালতি বর্তমানে প্র্যাকটিস করা হয় না। ওকে, হাফসা কমেন্ট করেছে, ঠিক আছে। তো আমরা আপনাদের অনেক কথা আছে, যে কেউ কেউ বলছে ভাই প্রচুর ভয় করে, কেউ বলতেছে আসাদ আফ্রিদি, সামিয়া বলতেছে আমি কিচ্ছু পারি না। এই যে অনেক আতঙ্কের মধ্যে আপনারা কাটাচ্ছেন। তো আমরা ক্লাস শেষ করব, তারপরে আপনাদের কথা শুনবো যে কি কি সমস্যা ফেস করতেছেন, বা আমরা আসলে এই সমস্যাগুলো কি করতে পারি, এগুলো নিয়ে আমরা ক্লাস শেষে কথা বলবো। ঠিক আছে, আমরা আপাতত দ্রুততার সাথে লেকচার শিটটা আগে শেষ করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা। তো আমরা আগে থেকে জানি আজকে হচ্ছে লেকচার 8। লেকচার 8 কি কি আছে? লেকচার 8 আছে রাইট ফর্ম অফ দ্য ভার্ব, তারপরে আছে মডেল, তারপরে আছে আরেকটা ছোট্ট টপিক জিরান্ড এবং পার্টিসিপল। এছাড়া টেক্সটের কি কোন পার্টটা আছে? টেক্সটের আছে হচ্ছে একটা কবিতা, কবিতার নাম হচ্ছে বেঙ্গলস ফেস, এবং আরো একটা ছোট্ট কবিতা আছে, সেটা হচ্ছে রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার। ঠিক আছে, ওকে। আমি এখন যেটা পড়বো আমরা, সেটা হচ্ছে আগে গ্রামার পার্টটা শেষ করি নাকি? তো গ্রামার পার্টে, আচ্ছা, আজকে যারা ক্লাসে সুন্দর সুন্দর উত্তর দিবে এদের জন্য কিন্তু এই যে ম্যাঙ্গো বার নিয়ে আসছি। ঠিক আছে, আমার যারা অফলাইনে আমার ক্লাস কেউ কখনো করেছেন, আমার ক্লাসে কিন্তু আমি প্রচুর শিক্ষার্থীদেরকে কি দিই? ম্যাঙ্গো বার খাইতে দিই। যারা কঠিন কঠিন প্রশ্নের উত্তর দেয় তাদেরকে ম্যাঙ্গো বার দিই। তো আপনারা যারা উত্তর দিবেন তাদের নাম লিখে রাখবো, এরা ম্যাঙ্গো বার। এখন তো দেওয়া সম্ভব না, ঢাবিতে চান্স পাইলে বা পরবর্তীতে যখন সাক্ষাৎ হবে তখন কিন্তু ম্যাঙ্গো বার দেওয়া হবে। ঠিক আছে, যারা অফলাইনে ক্লাস করে আপনাদের বন্ধুরা বা পরিচিত যারা আমার ব্যাচে আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, আমি কিন্তু ক্লাসে সত্যি সত্যি ম্যাঙ্গো বার দেই। ওকে, ঠিক আছে। আমরা তাহলে শুরুতে পড়বো রাইট ফর্ম অফ দ্য ভার্ব। খুবই সহজ টপিক এবং আপনারা অধিকাংশই পারেন আগে থেকে এই টপিকগুলো, তাই না? আমরা আচ্ছা, তো প্রথম যে নিয়মটা, আমরা কনফিউজড হই যে একটা বাক্যে যদি পরপর দুইটা ভার্ব আসে, তাহলে একটা বাক্যে যদি পরপর দুইটা ভার্ব আসে তাহলে ভার্বটা কি হবে? জেরান্ড হবে নাকি পার্টিসিপল হবে? অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব হবে নাকি হচ্ছে, মানে আইএনজি যুক্তও হয়, আবার মাঝে মাঝে কি হয় টু প্লাস বেস ফর্মও হয়, তাহলে জেরান্ড হয়, ইনফিনিটিভ হয়। আমরা কনফিউজড হয়ে যাই যে আসলে ভার্বটা জেরান্ড হবে নাকি ইনফিনিটিভ হবে। তো কিছু কিছু ভার্ব আছে যেই ভার্বগুলোর পরে সবসময় ইনফিনিটিভ হয়, যেমন আচ্ছা, কালার চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। যেমন এই যে এই বক্সের মধ্যে যে ভার্বগুলো আমরা দেখতে পাচ্ছি লেকচার শিটের দেখেন একদম শুরুর দিকে, তাহলে যেটা বললাম, একটা বাক্যে যদি দুইটা ভার্ব আসে পরপর, তাহলে মেইন ভার্বের পরে যে ভার্বটা থাকে সেটা মাঝে মাঝে কি হয়? সেটা মাঝে মাঝে হচ্ছে জেরান্ড হয়, আবার ইনফিনিটিভও হয়। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, তাহলে এই যে বক্সের মধ্যে আমরা যে ভার্বগুলো দেখতেছি এগুলোর পরে সবসময় হয় ইনফিনিটিভ। এটাকে আমরা দেখেন, একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই অধিকাংশ ভার্বগুলো একটা ফিউচার ভাব আছে।
দেখেন ডিমান্ড, আমরা দাবি করি কোনো কিছুর জন্য, তাহলে ডিমান্ড টু, ডিজার্ভ টু, ফেইল টু, ডিসাইড টু। তো এগুলো মুখস্থ করা দরকার নাই, ভার্বগুলো মুখস্থ না করে বরং আমরা কি করব, এই পড়ার সময় এগুলোর পরে টু উচ্চারণ করব। যেমন অ্যাগ্রি টু ডু, অ্যাপিয়ার টু ডু, অ্যারেঞ্জ টু ডু, আস্ক টু ডু, এরকম করে দু একবার পড়বেন, দেখবেন যে আপনার অটোমেটিক্যালি এই ভার্বগুলোর পরেই মনে আসতেছে, আরে হেজিটেট টু, হয়তো ইন্টেন্ড টু, লার্ন টু, নিড টু, অফার টু, প্রিটেন্ড টু, সিম টু, টেন টু, প্ল্যান টু। মানে এটা জাস্ট দু একবার পড়বেন এরকম করে, এরপরে টু উচ্চারণ করবেন। কারণ এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে, সেই ভার্বটা সবসময় কি হয়, ইনফিনিটিভ হয়। ওকে, আমরা পরবর্তী, তারপরে এক্সপেক্ট টু, ওয়ান্ট টু, যেমন আই ওয়ান্ট টু গো, অ্যাটেম্প টু মার্ডার বলি না আমরা। তাহলে এগুলোর পরে সবসময় কি হয়, ইনফিনিটিভ হয়। ফরগেট টু, থ্রেটেন টু, উইশ টু। যেমন দেখেন সে অ্যাগ্রিড, এটা একটা ভার্ব, এই ভার্বের পরে সবসময় কি হবে, ইনফিনিটিভ হবে। কিসের জন্য, এই বক্সের মধ্যে ভার্বটা কিন্তু আমরা আগে দেখেছিলাম, এই দেখেন অ্যাগ্রিড। আপনার লেকচার শিট আছে না, লেকচার শিটের পাশে একটা স্টার চিহ্ন দেন। তাহলে এই ভার্বের পরে এটা আছে হচ্ছে পেজ নাম্বার 1-এ আছে, কিন্তু লেকচার শিটের পেজ নাম্বার 1-এই পাবেন। তাহলে এই ভার্বগুলোর পরে সাধারণত কি হয়, ইনফিনিটিভ হয়। তাহলে আমরা যে কোশ্চেনটা সলভ করতেছিলাম, তাহলে শি অ্যাগ্রিড টু মিটিং হবে, মিটিং হবে না, তাহলে এটা কারেক্ট। হোপ সিং হিম, মানে আমি আশা করছি, আই হোপ টু সি হবে, নট সিং। ঠিক আছে, পেজ নাম্বার 1-এ কিন্তু এগুলো রুল 1-এ আছে, তাহলে এটা কারেক্ট। এখানে দেখি তো ঢাকা বিশ্ববিদ্যালয়, এখান থেকে কিন্তু একবার প্রশ্ন হয়েছে, যেমন অলমোস্ট এভরিওয়ান ফেইলস। তাহলে বক্সের মধ্যে আমরা ফেইলস কি পেয়েছিলাম, বলেন তো, দেখেন তো ফেইল আছে কিনা। এই যে ফেইলের, তাহলে একটা পাশে স্টার চিহ্ন দিয়ে রাখেন। তাহলে ফেইলের পরে যে ভার্বটা হবে সেটা কি হবে, টু প্লাস V0, মানে বেস ফর্ম, তাই না? তাহলে সরি, এই কোশ্চেনটা কি হবে, তাহলে আমরা দেখি টু প্লাস বেস ফর্ম কোনটাতে আছে, অপশন এ তে নাই, অপশন ডি তে নাই। তাহলে কি হবে, এ অলমোস্ট এভরিওয়ান ফেইলস টু পাস হিজ ড্রাইভার্স টেস্ট, নাকি টু হ্যাভ পাসড হিজ ড্রাইভার্স টেস্ট। তাহলে এটা কোনটা হবে বলেন তো, আনসার হবে বি। আর এটার পরে ইনফিনিটিভ আছে, টু প্লাস ভার্বের বেস ফর্ম এটাতে। টু হ্যাভ পাস্ট, এখানে আসলে প্যাসিভ হওয়ার কোনো যৌক্তিকতা নেই। তাহলে সাধারণত কি হয়, ফেইলের পরে কি হয়, ইনফিনিটিভ হয়। বুঝতে পারতেছেন? ওকে, পরবর্তী কোশ্চেন, এই যে একটু আগে বললাম ডিমান্ডের পরে কি হবে, সবসময় যে ভার্বটা আসবে, তাসনিয়া কিন্তু ভালো বুঝতে পেরেছে, ও বলতেছে ইয়েস স্যার। আমাদের ক্লাসে কিন্তু এখন যুক্ত আছে প্রায় 171 জন। কমেন্ট বক্সে সবসময় গরম থাকতে হবে, মানে সবসময় ইয়েস স্যার, জি স্যার, নো স্যার, আমরা রাজপথ ছাড়ি নাই, তারপরে হচ্ছে কি জানো, সহমত ভাই, এগুলো বলতে হবে অলওয়েজ। তাহলে কি টিচার সবসময় একটু এনকারেজড ফিল করবে, এবং টিচার একটু বেশি জুবিলিয়েন্ট থাকবে। জুবিলিয়েন্ট মানে কি বলেন, জুবিলিয়েন্ট, এবিলিয়েন্ট মানে হচ্ছে প্রাণোচ্ছল। ওকে, তাহলে এটা কি হবে, উই ডিমান্ড, ওই বক্সের মধ্যে কিন্তু আমরা ডিমান্ড ভার্বটা পেয়েছিলাম। তাহলে ডিমান্ড টু, একটা মাত্র অপশনই আছে, ডিমান্ড টু নো। তাহলে এই ভার্বগুলো কি করতে হবে, মুখস্থ করা দরকার নাই, এই প্র্যাকটিস করতে করতে এমনিতেই হয়ে যাবে। মুখস্থ করার চাপ নেবেন না যে এইগুলোর পর এটা হবে না, এটা কয়েকবার পড়বেন এমনিতেই হয়ে যাবে, দেখবেন আপনি পারতেছেন। এবার দেখেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ফরবিড মানে নিষেধ করা, ফরবিডের পরে হবে কি হবে, সবসময় ইনফিনিটিভ হবে, ফরবিড টু। তাহলে এটার পরে ইনফিনিটিভ হয়নি, এটা বাদ, এটা বাদ। আই ফরবিড হিম টু স্মোক, আই ফরবিড হিম নট টু স্মোক। আচ্ছা, ফরবিড মানে কিন্তু নিষেধ করা, তাহলে নিষেধ করলে আবার নট হবে না কখনো, নিষেধ করার পরে সরাসরি ইনফিনিটিভ হবে। তাহলে এই যে একবার নিষেধ করলেন, আবার বলতেছেন নট, তাহলে এটা ডাবল নেগেটিভ হয়ে গেল, তাই না? ডাবল নেগেটিভ হবে না কখনো বাক্যের মধ্যে, ফরবিড বললে আর নেগেটিভ হওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আনসার হচ্ছে এ। ওকে, তাহলে আমরা দেখলাম কোথায় ইনফিনিটিভ হয়, তাহলে কিছু কিছু ভার্বের পরে ইনফিনিটিভ হয়। আমি একটু বোর্ডে চলে যাই, লিখে রাখি, তাতে মনে থাকবে।
তাহলে নাম্বার 1 ইনফিনিটিভ কোথায় হয়? ইনফিনিটিভ হয় হচ্ছে প্রথমত কিছু ভার্বের পরে। সেই ভার্বগুলো কোথায় আছে? রুল 1-এ আছে কিন্তু এই ভার্বগুলো। এটা গেল। এরপর আর কোথায় ইনফিনিটিভ হয়? কিছু কিছু অ্যাডজেক্টিভের পরেও কিন্তু ইনফিনিটিভ হয়। তাহলে কিছু অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ হয়। সেই অ্যাডজেক্টিভগুলো কোনগুলো? এই দেখেন, কিছু কিছু অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ হয়, যেমন অ্যাংশাস, বোরিং, ডেঞ্জারাস, হার্ড, ইগার। তাহলে এগুলো এভাবে বলবেন, অ্যাংশাস টু, বোরিং টু, ডেঞ্জারাস টু, হার্ড টু। তারপরে হচ্ছে ইজি টু ডু, গুড টু ডু, স্ট্রেঞ্জ টু ডু, প্লিজ টু ডু, প্রিপেয়ার টু ডু, রেডি টু ডু। তাহলে এগুলোর পরে সবসময় কি হবে? সবসময় হবে হচ্ছে ইনফিনিটিভ। তাহলে উই আর রেডি টু লিভ, এই যে রেডি একটা অ্যাডজেক্টিভ, এই যে এখানে আছে অ্যাডজেক্টিভটা, তাহলে এরপরে ইনফিনিটিভ হবে। ইট ইজ ডিফিকাল্ট টু ডু, ওই যে বলো না, ইট ইজ ডিফিকাল্ট টু ডু, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ করা খুবই কঠিন, বলা সহজ করা কঠিন। তাহলে কি হবে? এই অ্যাডজেক্টিভগুলোর পরে সাধারণত কি বসে? ইনফিনিটিভ বসে। এটা বলেন তাহলে কি হবে? ইট ইজ ডেঞ্জারাস, কি হবে? ডেঞ্জারাস ড্রাইভিং না টু ড্রাইভ? ডেঞ্জারাস টু ড্রাইভ, কারণ এই অ্যাডজেক্টিভটার পরে সবসময় কি হয়? ইনফিনিটিভ হয়। ডেঞ্জারাস, ইম্পর্টেন্ট, হার্ড, ইজি। একবার দুইবার পড়লে দেখবেন এগুলো হয়ে যাবে, এটা চাপ নেওয়া দরকার নেই, মুখস্থ করা দরকার নেই। আমি বারবার বলি কিন্তু গ্রামার মুখস্থর ব্যাপার না, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আব্দুল খালেক কারেক্ট আনসার দিয়েছে, থ্যাংক ইউ। আদিব রহমান, মাফিয়া, মাফিয়া মুমিনিন মানে কি? মুমিনদের মাফিয়া নাকি? আচ্ছা, তারপরে দেখেন নো, নো এর পরে এটা কিন্তু একটা ব্যতিক্রম। নো ভার্বের পরে কি হতে পারে? এটা মনে রাখবেন, নো এর পরে দুইটাই কিন্তু হতে পারে, আইএনজিও হতে পারে, আবার ইনফিনিটিভও হতে পারে। আইএনজিও হতে পারে, আবার ইনফিনিটিভও হতে পারে। তবে যদি ইনফিনিটিভ হয় তার আগে কি হবে? হাউ যুক্ত হবে। ক্লিয়ার? যেমন আমি সাঁতার জানি, আই নো সুইমিং, এটা কিন্তু কারেক্ট। আমি যদি লিখি আই নো সুইমিং, আমি সাঁতার জানি, এই যে নো এই ভার্বের পরে কি হতে পারে? জেরান্ট হতে পারে, এটা কারেক্ট। আমি সাঁতার জানি না, কিন্তু এরপরে যদি আপনি ইনফিনিটিভ ব্যবহার করতে যান তাহলে আই ডু নট নো সুইমিং, এটাও কারেক্ট। কিন্তু যদি আপনি ইনফিনিটিভ করতে চান তাহলে কি করতে হবে? টু নো, এটা তো ইনফিনিটিভ হলো, তাই না? তো এর আগে কি করতে হবে? হাউ যোগ করতে হবে, হাউ টু নো। তাহলে আমি জানি না কিভাবে, আই ডু নট নো হাউ টু সুইম, সরি। তাহলে নো ভার্বের পরে ইনফিনিটিভও হতে পারে, জেরান্ডু হতে পারে, কিন্তু আপনি যদি ইনফিনিটিভ ব্যবহার করতে চান সেক্ষেত্রে হাউ টু ব্যবহার করতে হবে। ওকে, আমরা পরেরটাতে যাই। এই কোশ্চেনটা সলভ করেন। এ গুড স্টুডেন্ট মাস্ট নো, একটা ভালো স্টুডেন্টকে অবশ্যই জানতে হবে, কি জানতে হবে? নো এর পরে যদি আপনি জেরান্ড ব্যবহার করেন কোনো সমস্যা নেই, কিন্তু কোথাও কি জেরান্ড আছে? না। তাহলে আপনি ইনফিনিটিভ ব্যবহার করলে অবশ্যই হাউ ব্যবহার করতে হবে, যেটা আছে শুধুমাত্র অপশন সিতে। ঝড়ের গতিতে কারেক্ট আনসার দিচ্ছে মোহাম্মদ, আফিয়া, নীলা, হাবিবুল্লাহ, আব্দুল খালেক, রবিউল, জান্নাত, সাদিয়া, সুমাইয়া, তারপরে তামান্না, হাবিবা সহ আরো অনেকে, সামিয়া, তানজিদা, ঐশী, তারপরে আমিনা, বোরহান, এরা কিন্তু সব কারেক্ট আনসার দিয়েছে। ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেন চলে যাই। এরপর তাহলে এগুলো দেখলাম সাধারণত কোথায় কোথায় ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ হয় আমরা দেখলাম তিনটা জায়গাতে মোটামুটি। তাহলে প্রথমত কিছু ভার্বের পরে, কিছু অ্যাডজেক্টিভের পরে, আর নো ভার্বের পরে, তাই না? নো এর পরে কি হবে? হাউ টু। তবে নো এর পরে কিন্তু জেরান্ডু হতে পারে, কিন্তু ইনফিনিটিভ করলে
কি হবে? অবশ্যই হাউ টু ব্যবহার করতে হবে, যেমনটা বলেছেন খাদিজা। ঠিক আছে, তাহলে আমরা আবার আসি। ওকে, এবার দেখেন আমরা দেখব কোথায় কোথায় জেরান্ড হয়। প্রথমত আরেকটা জায়গাতে কিন্তু ইনফিনিটিভ হয়, সরি, আরেকটা জায়গাতে, যেমন বি লাইকলি। বি মানে কি? বি ভার্ব। বি বলতে কি হতে পারে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাহলে এরপরে কি থাকবে? লাইকলি থাকবে। তাহলে বি লাইকলি এর পরে সবসময় ইনফিনিটিভ হয়। তাহলে শি ইজ, এরপরে ইজ মানে কি? এটা বি ভার্ব, তাহলে এটা বি। আর লাইকলি সম্ভাবনা অর্থে, শি ইজ লাইকলি টু নো, সে সম্ভবত জানে। তাহলে বি লাইকলির পরেও কিন্তু কি হয়? সবসময় ইনফিনিটিভ হয়। বি লাইকলির পরে জেরান্ড হবে না, বরং টু প্লাস V1 হবে। তাহলে আমরা এটা এখানে লিখে আসি। আরেকটা পেলাম, সেটা হচ্ছে বি লাইকলির পরে কি হয়? ইনফিনিটিভ হয়। তাহলে বি লাইকলি, লাইকলি কেমন করে লিখেছি এটা? LIKELY। বি লাইকলি এর পরে কি হবে? ইনফিনিটিভ হবে। তাহলে আপনাদের পড়ার কথা ছিল, তাহলে ইউ আর লাইকলি টু স্টাডি, আপনাদের পড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে সম্ভাবনা বোঝায় সাধারণত লাইকলি বলতে। ওকে, আমরা পরবর্তী কোশ্চেন দেখি। এছাড়াও বাক্যের মধ্যে যদি কোথাও কি থাকে, আখির কমেন্ট কিন্তু দেখা যাচ্ছে। বাক্যের মধ্যে যদি কোথাও ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো হয়, তাহলে পরবর্তী ভার্বটা কি হয়? পরবর্তী ভার্বটা সাধারণত ইনফিনিটিভ হয়। যেমন আই ওয়াজ দ্য ফার্স্ট টু লিভ। তাহলে ফার্স্ট থাকার কারণে পরবর্তীতে কি হবে? পরবর্তীতে হবে হচ্ছে ইনফিনিটিভ। যেমন আমি যদি বলি আখি হচ্ছে সবার শেষে কমেন্ট করেছে, তাহলে আখি is the last person। আকি হচ্ছে সেই সবার শেষের ব্যক্তি যে সবার শেষে কমেন্ট করে। তাহলে আকি ইজ দ্য লাস্ট, এই যে লাস্ট রয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, লাস্ট। তাহলে এরপরে কি হবে? কমেন্টিং নাকি টু কমেন্ট? হবে হচ্ছে টু কমেন্ট। তাহলে ফার্স্ট, সেকেন্ড, লাস্ট এগুলোর পরে হচ্ছে ইনফিনিটিভ হয়, তাই না? বোঝা যাচ্ছে? ওকে, পরবর্তীতে দেখেন, তাহলে আমরা কোথায় কোথায় ইনফিনিটিভ হয় এটা একবারে একটা নোট করে ফেলি। তাহলে কোথায় হয়? এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর পরে। তাহলে মোটা দাগে আমরা দেখতে পাচ্ছি ইনফিনিটিভ কোথায় কোথায় হয়। কিছু ভার্বের পরে, যেটা রুল 1-এ দেওয়া আছে, কিছু অ্যাডজেক্টিভের পরে, কিছু নো এর পরে, তারপরে হচ্ছে নো ভার্বের পরে যদি হাউ টু হয় তাহলে ইনফিনিটিভ হয়। বি লাইকলির পরেও কি হবে? বি লাইকলির পরে কি হবে? উম্মে 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 মোতাহারা। আপনি বলেন কি হবে? বি লাইকলির পরে ইনফিনিটিভ হবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলোর পরেও কিন্তু ইনফিনিটিভ হবে। তাহলে মোটামুটি 1 2 3 4 5 এই 5টা জায়গাতে আমরা দেখতেছি যদি আরেকটা ভার্ব আসে, সেই ভার্বটা হবে হচ্ছে ইনফিনিটিভ। এবার আমরা দেখব কোথায় কোথায় জেরান্ড বসে। এই যে এটা সলভ করেন, এই কোশ্চেনটা সলভ করেন। এটা আই ডোন্ট মাইন্ড কি হবে বলেন তো? অ্যাকসেপ্টিং নাকি টু অ্যাকসেপ্ট? কিছু কিছু ভার্ব আছে, কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে সব সময় কি হয়? জেরান্ড হয়। এটা আছে হচ্ছে আপনার রুল 2-তে। দেখেন কিছু ভার্বের পরে সব সময় জেরান্ড হয়। সেই কিছু ভার্বের তালিকায় হচ্ছে আমরা দেখি তো এই কিছু ভার্বটা কি আসলে। তাহলে এই কোশ্চেনটা দেখেন, আই ডোন্ট মাইন্ড কি হবে? বলতে পারতেছেন না, অনেকে বলতেছে। এটা কি হবে বলেন তো? লাইকস কি হবে? এটাও জানি না আমরা। তাহলে দেখি তো ওই বক্সের মধ্যে কি আছে। এই দেখেন, এই বক্সের মধ্যে যে ভার্বগুলো আছে এগুলোর পরে যখন আরেকটা ভার্ব আসে সেই ভার্বটা সব সময় আইএনজি যুক্ত হয়। তাহলে আমরা দেখলাম মাইন্ড, মাইন্ডটার পাশে স্টার চিহ্ন দিয়ে রাখেন। এরপর আমরা দেখলাম ডিসলাইক বা লাইক, একই কথা। এরপরে কি হয়? সব সময় ইনফিনিটিভ হয় না, সব সময় জেরান্ড হয়, অর্থাৎ আইএনজি যুক্ত হয়। তাহলে
দেখেন আই ডোন্ট মাইন্ড, মাইন্ডের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আমি ফান করে মাঝে মাঝে বলে থাকি মাইন্ড এমন একটা ভার্ব, এরপরে যদি আপনি আইএনজি যুক্ত ভার্ব না ব্যবহার করেন তাহলে মাইন্ড ভার্বটা প্রচুর মাইন্ড করে। তাহলে মাইন্ড যদি মাইন্ড ভার্বকে কখনোই মাইন্ড করানো যাবে না। তাহলে কি করতে হবে? তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। কোনটা আছে? অপশন বিতে। তারপর দেখেন লাইকস, একই কথা, লাইকস ভার্বের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, লাইক, ডিসলাইক, তাহলে এটা হবে আইএনজি যুক্ত। আমরা আরও একটা ভার্ব দেখি, এই যে উড ইউ মাইন্ড, একটু আগে আবার পড়লাম। উড ইউ মাইন্ড কি হবে বলেন তো? ড্রিঙ্ক হবে না, ব্লেসড হবে না, হ্যাভিং হতে পারে অথবা হ্যাভিং টু ড্রিঙ্ক। এখানে এ কাপ অফ টি রয়েছে, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি? তুমি কি চা খেতে চাও? এটা সুন্দর পোলাইট এক্সপ্রেশন হচ্ছে উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। ভালো করে ইংলিশটা মুখস্থ রাখবেন। আপনি কি কফি খেতে চান? একই রকম উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ কফি, এই এক্সপ্রেশনে কাউকে অফার করবেন, ঠিক আছে? এই ভুলভাল ইংলিশ দিয়ে বলবেন না যে উইল ইউ ড্রিঙ্ক কফি, উইল ইউ ড্রিঙ্ক টি, এ সমস্ত বলবেন। এখানে যেটা সেটা পোলাইট এবং হচ্ছে কারেক্ট এক্সপ্রেশন। ওকে, পরের বাক্য এই যে গেভ আপ মানে হচ্ছে কি ছেড়ে দেওয়া, গিভ আপ মানে ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা। তাহলে এই গিভ আপ ভার্বটাও কিন্তু হচ্ছে একই ক্যাটাগরির ভার্ব। এই ভার্বগুলোর পরে সবসময় কি হয়? জেরান্ড হয়। তাহলে হি গেভ আপ প্লেইং ক্রিকেট হোয়েন হি গট ম্যারিড। তার যখন বিয়ে হয়ে গেছে ও তখন আর ক্রিকেট খেলে না, ওর এখন ক্রিকেট খেলার সময় নাই, ও হচ্ছে এখন মোটরসাইকেলে রয়্যাল এনফিল্ডে বউ নিয়ে ঘুরে বেড়ায়। এই জন্য হচ্ছে ওর বিয়ের পরে আর ক্রিকেট খেলার সময় নাই। আই রিগ্রেট, দেখেন এই রিগ্রেট ভার্বটাও কিন্তু ওই বক্সের মধ্যে আছে। দেখেন তো বক্সের মধ্যে খুঁজে পান কিনা? রিগ্রেট, কই জানো রিগ্রেট ভার্বটা? রিগ্রেট, রিগ্রেট, রিগ্রেট আমি খুঁজে পাই না এখন, আপনারা পেয়েছেন? দেখেন তো। আচ্ছা, না যদি থাকে, এই যে আছে আছে। তাহলে রিগ্রেট ভার্বের পরে সবসময় আইএনজি যুক্ত হয়, ঠিক আছে? এই বক্সের মধ্যে যে ভার্বগুলো আছে বারবার দেখে নেবেন যে এই ভার্বটা কোন বক্সের মধ্যে আছে, আইএনজি যুক্ত নাকি হচ্ছে ইনফিনিটিভ। তাহলে রিগ্রেটের পরে আই রিগ্রেট টেলিং, আইএনজি যুক্ত ভার্ব একটাই আছে, টেলিং মার্জিনা অ্যাবাউট দ্য ওয়েডিং। এবার দেখেন এখানে একটা গ্যাপ হবে, এই গ্যাপে কি হবে? ফিনিশড, এটাও কিন্তু একই ভার্ব। এই ভার্বের পরে সব সময় ইনফিনিটিভ হবে, আই ফিনিশড রাইডিং। পরের কোশ্চেনে দেখি আমরা, এছাড়াও কিছু কিছু ফ্রেজ আছে যেই ফ্রেজগুলোর পরে সব সময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন এখান থেকে সবচেয়ে বেশিবার প্রশ্ন এসেছে কোনটাতে? এই যে আব্দুল খালেক বলতেছে এই লেকচারটা খুব সহজ লাগতেছে। আসলে এই লেকচারটা অত্যন্ত সহজ, সত্যিই সহজ, কিন্তু এই সহজ লেকচার থেকেও ঢাবিতে একটা কোশ্চেন থাকবেই, গুচ্ছতে কম পক্ষে 3টা কোশ্চেন থাকবে, 4টা কোশ্চেনও থাকতে পারে, বিইউপিতে থাকবেই 3-4টা কোশ্চেন। মানে এটা সহজ কিন্তু এখান থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে? ওকে, এবার দেখেন হ্যাঁ, আগের লেকচারগুলো কঠিন, এটা সত্য আসলেই। মানে বিশেষ করে 1 নাম্বার লেকচার অনেক কঠিন, তারপর 2 নাম্বার লেকচার আরেকটু সহজ, 3 নাম্বারটা আরেকটু সহজ, 4 নাম্বারটা আবার একটু কঠিন, টেন্সটা একটু কঠিন লাগে, মিলতে চায় না। কিন্তু 5, 6, 5-এ কি আছে? ভয়েস আছে, সহজ। ন্যারেশন কিন্তু একদম সহজ, আপনারা আমাদের চেয়ে ভালো পারেন ভয়েস এবং ন্যারেশন। তারপরে সাথে কি যেন পড়াইছিলাম যে, মনে হয় সাথে হচ্ছে ডিগ্রি, এটাও একটু কঠিন লাগে, হালকা একটু কঠিন, কিন্তু 8টা আবার সহজ আছে, কিন্তু 9 আরো সহজ। এরপরে আর কোনো কঠিন লেকচার নাই। এতদিন পর্যন্ত আপনারা কঠিন যা আছে সব শেষ করে ফেলছেন। ওকে, তাহলে এখান থেকে এই লুক ফরওয়ার্ড 2 থেকে যে কতবার কোশ্চেন এসেছে, মানে এই লুক ফরওয়ার্ড 2 থেকে যতবার প্রশ্ন এসেছে পরীক্ষায় অ্যাডমিশনে, আমার বিশ্বাস আপনি ততগুলো ডিমও খান নাই, সারা জীবনে আপনি ততগুলো ডিম খান নাই, বুঝছেন? যতবার এই লুক ফরওয়ার্ড 2 দিয়ে কোশ্চেন এসেছে। কারণ কি, এই লুক ফরওয়ার্ডের পরে 2 দেখার পরে পোলাপান মনে করে ভাই
যেহেতু টু আছে এরপরে মানে ভার্বের বেস ফর্ম বসবে, কিন্তু আসলে লুক ফরওয়ার্ড টু এর একটা ফ্রেজ, এরপরে সবসময় আইএনজি যুক্ত ভার্ব বসে। আরেকটা আসে উইথ এ ভিউ টু, এইটা থেকে যতবার প্রশ্ন এসেছে আপনি আমার ধারণা ততগুলো মানে আগেরবার বলছি ডিম, এতগুলো কলাও খান নাই জীবনে। এটা যতবার প্রশ্ন এসেছে কমপক্ষে 500 বার এসেছে। এরপরে আরেকটা বারবার আসে, সেটা হলো ক্যান্ট হেল্প, ডোন্ট মাইন্ড তো একটু আগে দেখলাম। তারপরে হচ্ছে আমি যেগুলো দাগ দিয়ে দিলাম, এই উড ইউ মাইন্ড এটা একটু আগে দেখলাম, কফি খাইলাম, যে উড ইউ মাইন্ডের পরে ভার্বের পরে আইএনজি যুক্ত হয়। তাহলে যেগুলো স্টার চিহ্ন দিচ্ছি এগুলো একটু বিশেষ করে স্টার চিহ্ন দিয়ে রাখেন, এগুলো অবশ্যই অবশ্যই পরীক্ষায় বারবার আসে, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে এবার দেখি কোশ্চেন দেখি। এই দেখেন, মানে বলতে না বলতে ঢাবিতে এই যে 2000 ইউনিটে 19 সালেও এসেছে এই কোশ্চেনটা। তাহলে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু, এই টু দেখার পরে আমাদের মাথার মধ্যে কাজ করে যেহেতু টু, এটা নিঃসন্দেহে কি হবে, বেস ফর্ম হবে। কিন্তু আসলে কিন্তু বেস ফর্ম হবে না, কি হবে, লুক ফরওয়ার্ড টু এর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ঠিক আছে? এই কোশ্চেন এটা কিন্তু বারবার পড়বেন, এটা যেন কোনো রকম ভুল না হয়। এই কোশ্চেন যদি পরীক্ষায় ভুল করেন আপনাদের অ্যাডমিশনের সময় কোথাও না কোথাও একবার আসবেই এই কোশ্চেন। আমি বললাম যে ঢাবিতে হোক, রাবিতে হোক, গুচ্ছতে হোক, এই কোশ্চেন থাকবে, এই কোশ্চেন ছাড়া অ্যাডমিশন হয় না। এই যে এটা বলেন, উই লুক ফরওয়ার্ড টু, কি হবে, হিয়ারিং আইএনজি যুক্ত যেটা আছে সেটা হবে। শি লুকস ফরওয়ার্ড টু, দেখেন কতবার এসেছে, লুকস ফরওয়ার্ড টু রিসিভিং হার অ্যাপয়েন্টমেন্ট। আই হ্যাভ বিন লুকিং ফরওয়ার্ড, এটা একটু জটিল করছে, দেখছেন টুটা এখানে নিয়ে এসে চলে এসেছে, এই যে লুকিং ফরওয়ার্ড টু মিটিং, ঠিক আছে? এই টুটা মূলত লুক ফরওয়ার্ডের সাথে রয়েছে। ওকে, এবার দেখেন বাক্যের মধ্যে যদি উড দ্যাট থাকে, এই যে উড দ্যাট সেতু কাম টুডে, আহা আজকে যদি সেতু আসতো, তাহলে এই যে আফসোস করা অর্থে উড দ্যাট দিয়ে শুরু হয়। এর পরের বাক্যের মেইন ভার্বের আগে কি হয়, কুড হয়। উড দ্যাট দিয়ে বাক্য শুরু হলে পরবর্তীতে মেইন ভার্বের আগে কি হবে, কুড হবে। উড দ্যাট সেতু কুড কাম টুডে, আহা বুঝতে পারতেছেন, আমি যদি লিওনাল মেসি হতাম, উড দ্যাট আই কুড বি লিওনাল মেসি, ঠিক আছে? তাহলে আফসোস এরকম বাক্য শুরু হয় সাধারণত উড দ্যাট দিয়ে, এবং পরবর্তী ভার্বের আগে কি হবে, কুড হবে। এই কোশ্চেনটা সলভ করেন দেখি কেমন পারেন। উড দ্যাট আই ড্যাশ বি অ্যাজ রিচ অ্যাজ বিল গেটস, আমি যদি বিল গেটসের মতো ধনী হতাম তাহলে কি করতাম, তাহলে আর এখন ক্লাস নিতাম না। ওকে, কি হতো, কুড হবে, কারণ উড দ্যাট দিয়ে বাক্য শুরু হলে পরবর্তীতে মেইন ভার্বের আগে কুড হবে। সহজ, কিন্তু একদম সহজ। কারেক্ট আনসার দিয়ে একদম পোলাপান মানে কমেন্ট বক্স পুরো গরম করে ফেলতেছে। এই যে ঐশী, রনি, মেশকাত, খাদিজা, হেলেনা, এরা তো সব কারেক্ট আনসার দিচ্ছে, ভেরি গুড। কাদের পড়াচ্ছি আমি, এটা সব জানে। ওকে, পরবর্তী কোশ্চেন দেখেন, এই নিয়ম যদি আমি এদের পড়াই তাহলে এরা আমার আরো বলবে ভাই এগুলো কি পড়ানো লাগে। এই যে বাক্যের মধ্যে যদি লিস্ট থাকে, লিস্ট মানে কি, যাতে, তাহলে পরবর্তী ভার্বের আগে কি হয়, শুড হয়। যেমন ওয়াক ফাস্ট, এই যে বিখ্যাত এই বাক্যটা এরা যে ইন্টারমিডিয়েটে কতবার পড়েছে, বলতেছে জোরে হাঁটো, পাশে যদি 10 মিস হয় তাহলে এই পাশে যদি, এটার ইংলিশ হচ্ছে লিস্ট, তাহলে পরবর্তী ভার্বের আগে শুড হয়। এই যে হি ডিড নট টক লিস্ট, যাতে ইট শুড ডিস্টার্ব, যাতে তার ডিস্টার্ব হয়, লিস্ট হলে পরবর্তী ভার্বের আগে শুড হয়। এটা যদি আমি পড়াই তাহলে এদের অপমান করা হবে। এই যে মুভ ফাস্ট কি হবে বলেন, এই দেখেন এখানে গ্যাপ দিয়েছে, পরবর্তীতে আমরা দেখতেছি মেইন ভার্বের আগে শুড আছে, তাহলে অবশ্যই কি হবে, লিস্ট হবে। কিন্তু বানানে দেখছেন কত ঝামেলা করেছে, LEAST দিয়েছে, অনেক রকম বানান দিয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা, এটা আপনারা করেন, এইটা আমি উত্তর দেব না, দেখি কারা কারা, কौन बनेगा करोड़पति, নুসরাত জাহান, অনলাইন, ফাতেমা, সানজিদা, এই কাকে তুই কাকে বলবো, সাদিয়া, রনি, নাইমা, তারপরে প্রত্যাশী, ডিউ প্রত্যাশী। ওকে, অনেক মানুষ আনসার দিচ্ছে।
তাহলে আমি কোনটা যেন উত্তর দিচ্ছি, এদের উত্তর দেখে আমি আনসার করে দিই। আর উত্তর দিয়েছে সবাই সি। এই যে ওয়াক ফার্স্ট, লেস্ট আছে, পরবর্তীতে মেন ভার্বের আগে শুড হবে। খুবই সহজ। এগুলোও কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে, কিন্তু আপনারা পরীক্ষার হলে পারেন না, তখন কেমনটা লাগে আমাদের বলেন। এবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব, এটাও কিন্তু আপনারা পড়েছেন। সাধারণত আমরা পরবর্তী আরেকটা স্লাইড নিই। ইউজ টু মানে অতীতকালের অভ্যাস থাকলে ইউজ টু ব্যবহার করতে হয়। ইউজ টুর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে। ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম, V0 মানে হচ্ছে বেস ফর্ম বসে। ঠিক আছে, যেমন আমি সকালে হাঁটতাম, আই ইউজড টু ওয়াক। আমি হাঁটতাম আর সকালে লিখলাম না, তাহলে এই ইউজ টু মানে এটা বলতে অতীতকালে আমার একটা অভ্যাস, তাহলে আমি অতীতকালে হাঁটতাম, তাহলে ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম বসবে। কিন্তু এই ইউজ টুর আগে যদি কি চলে আসে, বি ভার্ব আসে, অথবা গেট আসে, অথবা বিকাম আসে, তাহলে ইউজ টুর আগে যদি কি আসে, বি ভার্ব মানে অ্যামিজ আর ওয়াজ ওয়ার, তারপরে হচ্ছে গেট আসে অথবা বিকাম আসে, তখন কিন্তু এই ইউজ টুর পরে আর বেস ফর্ম হবে না, তখন ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ওকে, এটা সহজ। জান্নাতি, আপনি কি বুঝতে পারতেছেন? জান্নাতি মাওয়া জিনিয়া। এবার আমরা দেখি কোশ্চেন সলভ করতে পারেন কিনা। এই দেখেন, এই যে আমি ক্রিকেট খেলতাম, ইউজ টু এরপরে কি হচ্ছে, ভার্বের বেস ফর্ম, কিন্তু এর আগে বি ভার্ব চলে এসেছে, ভার্বের সাথে আইএনজি হচ্ছে। ঠিক আছে, এ বিকাম ইউজ টু, গেট ইউজ টু, এগুলোর পরে কিন্তু বেস ফর্ম আসে। তবে বাক্যটা যদি আবার প্যাসিভ হয়, সেক্ষেত্রে কিন্তু ইজ ইউজ টু পরে বেস ফর্ম বসতে পারে। এবার এটা বলেন কি হবে, এই যে ইউজ টু আছে, তাহলে সাধারণত হওয়ার কথা কি, ভার্বের বেস ফর্ম, কিন্তু এর আগে কিন্তু বি ভার্ব আছে, তাহলে বি ইউজ টু হলে কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এরা শত শত শিক্ষার্থী ঝড়ের গতিতে কারেক্ট আনসার দিয়ে এগিয়ে চলেছে, এদেরকে কারা আটকাবে? এরা তো ঢাবিতে মানে ঝড়ের গতিতে ঢাবির দিকে এরা ধাবিত হচ্ছে ভাই, এদেরকে কোনোভাবে ঠেকানো সম্ভব না। এসব কোশ্চেন তো এরা পারতেছে। ওকে, তাহলে এটা কি হবে, ড্রিঙ্কিং হবে, তাই না? পরবর্তী কোশ্চেন দেখেন, আয়রন ড্যাশ ইন দ্য ব্রোঞ্জ এজ, এটা কি হবে বলেন তো? দেখি কেমন পারেন। প্রথমত আয়রন ইউজড হবে না, আয়রন জেনারেলি ইউজড হবে না, আয়রন ইজ জেনারেলি ইউজড হতে পারে, অথবা ওয়াজ জেনারেলি ইউজড হতে পারে। ওকে, আমরা আরো একটা কোশ্চেন সলভ করব, সেটা হচ্ছে এই যে সিতারা ইজ ফাইনালি ইউজ টু, এই ফাইনালিটা হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব মনে করেন নাই, একে ইগনোর করেন, তাহলে এই যে ইজ ইউজ টু পাচ্ছি আমরা, তাহলে ইজ ইউজ টু মানে বি ইউজ টু, বি ইউজ টু থাকলে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে আনসার কোনটা, এটা। আমাদের এই টাইপের কোশ্চেনগুলোকে বলা হয় পিন পয়েন্ট এরর, অর্থাৎ কোনটা ভুল আমাদেরকে সেটা বের করতে হবে। তাহলে এই যে এখানে কি রয়েছে, বি ইউজ টুর পরে বেস ফর্ম রয়েছে, কিন্তু হবে কি আইএনজি যুক্ত। এটা বলেন, গ্র্যাজুয়ালি অল অফ আস আর গেটিং অ্যাকাস্টম টু, বিকামিং অ্যাকাস্টম টু, বলেন। এই দেখেন, এই যে গেট অ্যাকাস্টম টু, এটা একই রকম রুল, তাহলে অ্যাকাস্টম টু এর আগে যদি গেট থাকে তাহলে কি হবে, এবং বি ইউজ টুর মতো নিয়ম হবে, তাহলে আনসার হচ্ছে টু ইউজিং। ঠিক আছে, অনেকেই ভুল করে ডি উত্তর দিচ্ছেন, আসলে উত্তর হবে সি, যেমনটি উত্তর দিয়েছে জেসমিন, ইফাত, সিনথিয়া, নাহিমা আক্তার সহ, জান্নাতি, ফারিহাতুল জান্নাত, সামিয়া, আদিব সহ অনেকেই। আমরা পরের কোশ্চেনে চলে যাই। ভেরি ফিউ কি হবে বলেন তো? আর ইউজ টুর পরে আইএনজি যুক্ত হয়, ইউজ টু ওয়াক হতে পারে, এটা কি হবে বলেন তো?
ভেরি ফিউ, এটা হবে না। ইউজ টু ওয়াক নাকি আর ইউজ টু ওয়াকিং? কোশ্চেনটা কোথাও ভুল আছে মনে হচ্ছে। এটা কি হবে? ভেরি ফিউ ইউজ টু ওয়াক, এটাও কারেক্ট। ইউজ টু ওয়াক লং ডিস্টেন্স, আর ইউজ টু ওয়াক লং ডিস্টেন্স, আর ইউজ টু ওয়াকিং লং ডিস্টেন্স। আচ্ছা, এখানে কোশ্চেনটা কোথাও ভুল আছে, কোশ্চেনটা ভুল আছে। ঠিক আছে, আমরা এই কোশ্চেন সলভ না করি, এটা উঠানো ভুল হয়েছে। এবার দেখেন, এই নিয়মটাও কিন্তু আপনারা খুব ছোটবেলা থেকে জানেন। এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলো থাকলে সব সময় কি হয়? পরবর্তী ভার্ব পাস্ট ইনডিফিনাইট হয়। তাহলে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম হলে এই যে ইউ, পরবর্তী ভার্বটা V2 হয়েছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স। আবার উইশ, এই যে উইশ, উইশ থাকলে কি অলিক কল্পনা, আই উইশ আই ওয়ার লিওনেল মেসি, যেটা অসম্ভব, অসম্ভব না। আই উইশ আই ওয়ার ডোনাল্ড ট্রাম্প, আমি যদি ডোনাল্ড ট্রাম্প হতাম তাহলে কি হবে? তাহলে আই উইশের পরে সবসময় পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, ওয়ার, যদি বি ভার্ব হয় তাহলে অলওয়েজ কি হবে? ওয়ার হবে। বি ভার্ব হলে ওয়ার হবে, যদি বি ভার্ব না হয় তাহলে V2 হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট হবে। ঠিক আছে, আই উইশ আই ওয়ার এ বার্ড, যেমন এরকম উদাহরণ দিয়েছে হচ্ছে আব্দুল খালেক। আচ্ছা, এবার দেখি কোশ্চেন সলভ করেন। হাই টাইম কি হবে? এই যে হাই টাইম থাকলেই, ইট ইজ হাই টাইম থাকলেই পরবর্তীতে পাস্ট ইনডিফিনাইট খুঁজবো, অর্থাৎ V2 খুঁজবো। কোনটা? স্টার্টেড। ওকে, আমরা পরবর্তী কোশ্চেন সলভ করি। এটাও দেখেন, ইট ইজ হাই টাইম, উই, কি হবে এটা বলেন তো? ইট ইজ হাই টাইম, হাই টাইম, এই যে এটা দেখলে আমরা মনে করি যেহেতু ইজ রয়েছে তাহলে মনে হয় হবে না, না, ইজ টিজ যা ইচ্ছা তাই থাকুক, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলেই আমরা সাবিকুন নাহারের কমেন্ট কিন্তু দেখতে পাচ্ছি, ইট ইজ হাই টাইম থাকলে আমরা কি করব? পরবর্তীতে পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করব। ঠিক আছে, রিটার্ন, এটা সলভ করেন। আই উইশ, এই যে উইশের পরে যদি একটা বি ভার্ব আসে সেটা সব সময় কি হবে? ওয়ার হবে, কখনোই ওয়াজ হবে না। যেহেতু আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন, আমি যদি আবার শিশু হতাম, এটা যেরকম অবাস্তব, ঠিক সেরকমই আয়ের পরে একটা অবাস্তব ভার্ব বসবে, সেটা ওয়ার হবে, ওয়াজ না হয়ে ওয়ার হবে। ঠিক আছে, আই উইশ। এইটা দেখি কে কে পারে, এইটা যারা পারবে এদেরকে ম্যাঙ্গোবার দিব। দেখি ম্যাঙ্গোবার। কি ব্যাপার, এরা কঠিন কঠিন কোশ্চেনের উত্তর কিভাবে দিয়ে দিচ্ছে বুঝলাম না তো। সবাই পেরে যাচ্ছে, কাকে তুই কাকে ম্যাঙ্গোবার দিব? শশী পেয়ে যাচ্ছে ম্যাঙ্গোবার, ফাতেমা পাচ্ছে, সানজিদা পাচ্ছে, অনেক অনেক, নাহিমা আক্তার পাচ্ছে, রবিউল, রাতা, আহা চলে গেছে রাফামণি। অনেক দ্রুত যাচ্ছে তো আমি আসলে পড়তে পারতেছি না কমেন্ট। তন্নি, বর্ণ, আব্দুল খালেক, এরা কিন্তু সবাই কারেক্ট আনসার দিচ্ছে। আমি বুঝতে পারতেছি না লেকচার শিট দেখে দিচ্ছে নাকি। ওকে, এবার দেখেন, তাহলে আই উইশ থাকলে সাধারণত পরবর্তীতে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, সেই হিসেবে আনসার হওয়ার কথা কিন্তু কোনটা? বি। কিন্তু এখানে কিন্তু কোনো অবাস্তব কল্পনার কথা বলে নাই। ঠিক আছে, বলতেছে কিসের কথা বলেন তো? বলতেছে এই যে আই উইশ আই ড্যাশ দোজ ওয়ার্ডস বাট নাও ইটস টু লেট। যদি উইশ দ্বারা মানে আপনি আগে কোনো কাজ করেছেন, সেই কাজের ব্যাপারে আফসোস প্রকাশ করেন, অনুতপ্ততা প্রকাশ করেন, সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনাইট না হয়ে পাস্ট পারফেক্ট হবে। তাহলে পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3 আছে শুধুমাত্র অপশন ডিতে। তাহলে কি বললাম, এই যে আমি যদি ওই কথাগুলো না বলতাম, এটা একটা আফসোস করতেছেন অতীত কোনো কাজের ব্যাপারে, অতীত কোনো কাজের ব্যাপারে যদি আফসোস করে, রিগ্রেট করে, অনুশোচনা করে, তাহলে হ্যাড প্লাস V3 হবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট হবে, পাস্ট ইনডিফিনাইট না হয়ে। ওকে, অ্যাজ ইফ অ্যাজ দো, এটাও কিন্তু আপনারা জানেন, খুবই সহজ কথা। অ্যাজ ইফ অ্যাজ দো মানে কি? যেন। অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয় মানে V1 থাকে, তাহলে অ্যাজ ইফ অ্যাজ দোর পরে V2 হয় মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স। যেমন দেখেন, হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড,
সে এমনভাবে কথা বলতেছে যেন সে পাগল হয়ে গেছে। তাহলে এটা কি টক্সটা V1, তাহলে দেখেন ওয়ারটা কি V2। কিন্তু অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি কি থাকে, পাস্ট ইনডিফিনাইট থাকে, আমরা টেন্সের লেকচারে পড়েছি একটা পাস্ট ইনডিফিনাইট হলে আর একটা পাস্ট পারফেক্ট হয়। এই দেখেন হি টকড অ্যাজ ইফ, এটা V2, তাহলে এটা পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস V3, হি হ্যাড নন হ্যাড প্লাস V3 হবে। ওকে, এটা সহজ, এটা সলভ করেন। কি হবে দ্রুত, সবার আগে দেখি কে আনসার দেয়। কি হবে? অনেকেই উত্তর দিচ্ছে, কিন্তু আমার এখানে উত্তর আসতেছে না কেন? বাহ, অনেকেই কারেক্ট উত্তর দিচ্ছে, থ্যাংক ইউ। তাহলে হি টক্স অ্যাজ ইফ পাস্ট হবে শি ওয়ার। এই যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকলে এখানে পাস্ট ইনডিফিনাইট হবে V2। এটা সলভ করেন। হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার হবে না ওয়াজ হবে? এই যে অ্যাজ ইফ এর পরে অক্সিলিয়ারি ভার্ব হলে ওয়ার হয়। অ্যাজ ইফ হি ওয়ার এ ডক্টর, অক্সিলিয়ারি ভার্ব একটাই হবে। আচ্ছা, এই স্ট্রাকচারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমরা আগের লেকচারেও কিন্তু পড়েছি, টেন্সের লেকচারে ছিল, আবার হচ্ছে লেকচার 6-এও কিন্তু এটা ছিল, ওই যে কনজাংশনের মধ্যে। সাধারণত নো সুনার থাকলে কি হয়, পাস্ট পারফেক্ট হয়, এবং নো সুনারের পরে দেন হয়, এটা মনে রাখবেন। স্কার্সলির পরে হচ্ছে হোয়েন হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। হার্ডলির পরে হচ্ছে হোয়েন অথবা বিফোর হয়। এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, এই যে আমরা গত লেকচারে যেটা পড়লাম, লেকচার কততে, লেকচার ওই যে 6-এ পড়েছি তাই না? লেকচার 6-এ পড়েছিলাম কি, এই যে নো সোনার, স্কার্টসলি, হার্ডলি, এগুলো সব নেগেটিভ অ্যাডভার্ব। এগুলোর পরে আমি তো পড়াইছিলাম, এটা মনে হয়েছে এবার, এগুলোর পরে কি হয়, ইনভার্সন হয়। ইনভার্সন হয়, এই জন্য এগুলোর পরে সব কি হবে, আগে হ্যাড আসবে, তারপর অক্সিলিয়ারি সাবজেক্ট আসবে। সবগুলোতে আগে কিন্তু হ্যাড আসবে। নো সোনার হ্যাড, স্কার্টসলি হ্যাড, হার্ডলি হ্যাড, এরপরে মেইন ভার্ব হবে। ঠিক আছে, অর্থাৎ ইনভার্সন হবে। এই যে আব্দুল খালেকের কিন্তু মনে আছে, ওই যে নাসমার যে রুলটা পড়িয়েছিলাম মনে আছে, ওইটা একটু দেখে নেবেন। পাশাপাশি এই যে হোয়েন হয় আর দেন হয়, এটা একটু খেয়াল করবেন। ওকে, এবার আমরা একটা মোডাল ভার্ব দেখব, সেটা হচ্ছে নিড। নিড একই সাথে মোডাল ভার্বের কাজও করে, আবার মেইন ভার্বের কাজ করে। মোডাল ভার্ব মানে কি? মোডাল ভার্ব মানে যেগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়। যেমন দেখেন আমরা কি লিখতে পারি, আই ক্যান গো। তাহলে এই ক্যানটা কি বলেন তো? এই ক্যানটা হচ্ছে মোডাল ভার্ব। ঠিক সেরকম এই ক্যানের জায়গাতে আমরা কি বসাতে পারি, নিড বসাতে পারি। আই নিড টু গো হতে পারে, তাহলে আই নিড টু গো বলতে পারি আমরা। তাহলে এখানে কিন্তু এই নিডটা কি হয়েছে, মেইন ভার্ব হয়েছে। ঠিক আছে, তাহলে নিড হচ্ছে মোডালও হতে পারে, মেইন ভার্বও হতে পারে। দেখেন হি নিড নট, তাহলে এখানে যেমন আই ক্যান নট, হি ক্যান নট কাম, তাহলে নিড নটের পরিবর্তে আমরা ক্যান নট বসাতে পারতেছি, এটা মোডাল। তাহলে নিড মোডাল ভার্ব হতে পারে, আবার প্রিন্সিপাল ভার্ব হতে পারে। দেখেন হি নিডস, মেইন ভার্ব হয়েছে, হি নিডস, এখানে পরে ইনফিনিটিভ হয়েছে টু। হি ডাজ নট নিড টু কাম, তাহলে প্রিন্সিপাল ভার্বও কিন্তু হতে পারে। তবে এই নিয়মটা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন হয়। দেখেন, তবে সাবজেক্ট যদি ব্যক্তি হয় তবে নিডের পরে কি হয়, ইনফিনিটিভ হয়। হি ডাজ নট, সাবজেক্ট ব্যক্তি হয়েছে, ডাজ নট নিড। তবে সাবজেক্ট যদি বস্তু হয় তাহলে দুইটা কথা, সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে এর পরে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অথবা টু বি প্লাস V3 হয়, যে কোনো একটা। খুব গুরুত্বপূর্ণ কিন্তু, এটা থেকে বারবার বেশ কয়েকবার প্রশ্ন হয়েছে। নিডের সাবজেক্ট যদি কি হয়, বস্তুবাচক হয়, সাবজেক্ট বস্তুবাচক হয়, তাহলে
এর পরের ভার্বটা আইএনজি যুক্ত হতে পারে অথবা টু বি প্লাস ভি থ্রি হতে পারে। যেমন এই যে উদাহরণ দেখেন, দ্য রুম, এই রুম কি মানুষ না অমানুষ? অমানুষ, মানে বস্তুবাচক। তাহলে এর পরবর্তী ভার্বটা কি হবে? নিডস ক্লিনিং, এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত। কিন্তু যদি এটাকে আপনি প্যাসিভ করতে চান তাহলে হচ্ছে টু বি প্লাস ভি থ্রি। ওকে, এই রুলটা জাস্ট একটু গুরুত্ব দিয়ে মনে রাখবেন নিডের, বাকিগুলো মনে না রাখলেও চলবে। এটা সলভ করেন, কি হবে? এটা কি হবে? দ্য উইন্ডোজ আর ডার্টি, এটা বস্তুবাচক সাবজেক্ট। তাহলে বস্তুবাচক সাবজেক্টের পরে দে নিড টু বিটা হতে পারতো, কিন্তু যদি এটাতে কি হতো? ক্লিনড হতো, এই জন্য এটা হচ্ছে না। তাহলে আনসার হচ্ছে টু নিড ক্লিনিং। এটা টু দিয়ে দিলে এটা কারেক্ট হয়ে যেত, আর এটা তো হচ্ছেই না। ওকে, এটা একটু সলভ করেন। ঠিক নিড যেরকম কি হতে পারে, অক্সিলিয়ারি ভার্ব, ওই মডাল ভার্বের কাজও করতে পারে, মেইন ভার্বের কাজও করতে পারে। ঠিক ডেয়ার একই রকম, সে একই সাথে মডালের কাজও করতে পারে, আবার চাইলে সে মেইন ভার্বের কাজও করতে পারে। তাহলে এটা কারেক্ট কোনটা হবে বলেন তো? আচ্ছা দেখি, হি ডেয়ার নট গো দেয়ার। হি ডেয়ার, এটা যদি মেইন ভার্ব হয় তাহলে কি হতো? হি ডেয়ার্স হতে পারতো, এই জন্য এটা ভুল। আবার হি ডেয়ার্স মেইন ভার্বের পরে একটা ইনফিনিটিভ হতে হবে, এই জন্য এটা ভুল। হি ইজ ডেয়ারিং টু দেয়ার, এটা আসলে কোনো স্ট্রাকচারেই পড়ে না, অপশন এটা ঠিক আছে। হি ডেয়ার নট গো দেয়ার, এই ডেয়ারটাকে আপনি ক্যান দিয়ে রিপ্লেস করেন, হি ক্যান নট গো দেয়ার, তার মানে এখানে এটা মোডালের মতো কাজ করতেছে, এই জন্য আনসার হচ্ছে এ। ঠিক আছে, ফাতিহাতুল জান্নাত কিন্তু কারেক্ট আনসার দিয়েছে, রোল নাম্বার 37 কারেক্ট আনসার দিয়েছে। সাবিকুন নাহার মিথিলাও কারেক্ট আনসার দিচ্ছে। আচ্ছা, প্রিফার নিয়ে আমাদের একটু বেশ জটিলতা সৃষ্টি হয়। খুব সহজ কথা, প্রিফার মানে হচ্ছে একটা জিনিসের উপর আর একটা জিনিস পছন্দ করা, অগ্রাধিকার দেওয়া। যেমন কেউ চায়ের চেয়ে কফি পছন্দ করে, তাহলে আই প্রিফার কফি টু টি, অর্থাৎ নাউন হবে দুই ক্ষেত্রেই। এই যে এটা, আই প্রিফার আইসক্রিম টু চকলেট, এই যে এরা হচ্ছে অনেকে কি করে, আইসক্রিম বেশি পছন্দ করে কিসের চেয়ে? চকলেটের চেয়ে। তাহলে এখানে আই প্রিফার ওভার হবে না, টু হবে কিন্তু। হ্যাঁ, আই প্রিফার টু, দুইটা নাউনের মাঝখানে টু বসবে। এখন আমরা চাইলে এই প্রিফারে, যেমন আমি লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করি, তাহলে দেখেন আই প্রিফার, এই রিডিং বসায় দেওয়া যেতে পারে, আইএনজি যুক্ত, আই প্রিফার রিডিং টু রাইটিং। একই রকম ওই কফি আর চকলেটের মতো, যেটা বেশি পছন্দ করেন সেটা আগে বসবে, তারপরে হচ্ছে যেটা কম পছন্দ করেন সেটা পরে বসবে। যেমন বোরহান বলতেছে আই প্রিফার রোনাল্ডো টু মেসি, যে মেসির চেয়ে আমি রোনাল্ডোকে বেশি পছন্দ করি। ওকে, এই যে বাঁশরি বলতেছে আমি পড়ার চেয়ে ঘুমকে পছন্দ করি, তাহলে এটা ট্রান্সলেশন কি হবে বলেন তো? আমি পড়ার চেয়ে ঘুম বেশি পছন্দ করি, আই প্রিফার, তাহলে বেশি পছন্দ করে কোনটা সেটা আগে হবে, আই প্রিফার কি হবে? আই প্রিফার ঘুম, স্লিপিং, স্লিপিং টু স্টাডিং, তাহলে আমি পড়ার চেয়ে ঘুম বেশি পছন্দ করি, আই প্রিফার স্লিপিং টু স্টাডিং, এটা হতে পারে। আবার এইটাকে যদি আমরা চাই যে কি করব, ইনফিনিটিভ করব, তাহলে এই আরেকটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে আই প্রিফার কি হবে? আই প্রিফার টু স্টাডি, টু স্টাডি, তারপর কি হবে বলেন তো? এই যে এখানে স্ট্রাকচারটা দেওয়া রয়েছে, আই প্রেফার ইনফিনিটিভ হবে, তারপর রাদার দেন, এরপরে কিন্তু টু রাইট হবে না, তাহলে কি হবে? আই প্রেফার টু স্টাডি রাদার দেন, আচ্ছা স্লিপটা তো বেশি হবে তাই না, বেশি পছন্দ করে স্লিপ, তাহলে এখানে ভুল হয়েছে, আই প্রেফার টু স্লিপ রাদার দেন
টু স্টাডি হবে না, কিন্তু এটা খুব ভালো করে মনে রাখবেন, রাদার দেন স্টাডি, এটা বেয়ার ইনফিনিটিভ হবে কিন্তু, হ্যাঁ। ওকে, আই প্রেফার টু স্লিপ রাদার দেন স্টাডি। ওকে, সাবিকুন নাহার, মিথিলা, আব্দুল খালেক এরা প্রচুর অ্যাক্টিভ, তাসনিয়া অনলাইন, বোরহানুদ্দিন, এই বাকিরা আনসার দেয় না কেন? 168 জন কিন্তু। ফাতেমা বলতেছে ওকে। আচ্ছা, তাহলে প্রেফারের নিয়মটা গেল। এবার আমরা আর কি আছে দেখি। ওকে, কোশ্চেনটা সলভ করেন, তাহলে কি হবে বলেন তো? কারেক্ট সেন্টেন্স, আই প্রেফার রাইট, রাইট হবে নাকি রাইটিং হবে? এটা হচ্ছে না। আই প্রেফার রাইটিং টু রিডিং হলে হতে পারতো, এটা হচ্ছে না। আই প্রেফার রাইট অফ রিডিং হচ্ছে না। আই প্রেফার রাইটিং টু রিডিং। ওকে, আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে মোডাল ভার্ব। সাধারণত মোডাল ভার্বের পরে, মোডাল ভার্ব বলতে কোনগুলোকে বোঝায়? মোডাল ভার্ব বলতে বোঝায় ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, এগুলোর পরে সবসময় কি হয়? ভার্বের বেস ফর্ম বসে। মোডাল ভার্বের পরে সবসময় কি বসে? বেস ফর্ম বসে, ঠিক আছে? তো আমরা এরকম কিছু মোডাল ভার্ব দেখি। যেমন হ্যাড বেটার, এটা কিন্তু কি একটা, এটা হচ্ছে একটা মোডাল ভার্ব। তাহলে আমরা হ্যাড দেখে অনেক সময় মনে করি এখানে মনে হয় V3 হয়ে যাবে, কিন্তু না, হ্যাড বেটার কিন্তু মডেল। এই জন্য হ্যাড বেটারের পরে কি হবে? বেস ফর্ম হবে। হেড বেটারের পরে কখনোই V3 হবে না, ঠিক আছে? ওকে, এবার দেখেন, যখন এটা নেগেটিভ হয়, নেগেটিভ হলো একই কথা, জাস্ট মডেলের পরে নট আসবে, কিন্তু বেস ফর্মই থেকে যাবে। আচ্ছা, ক্যান, কুডের ব্যবহার আমরা মনে হয় জানি, সামর্থ্য বোঝাতে ক্যান, আমি কোনো কিছু পারি, তাহলে আই ক্যান ডু ইট। যে রেহমান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, রেহমান ফ্লুয়েন্টলি স্পিক ইংলিশ বলতে পারে। এখানে ওকে, এবার দেখেন, অতীতকালে কোনো কাজ করার সামর্থ্য ছিল কিন্তু করে নাই, তাহলে কি হয়? কুড হ্যাভ। এই যে আমাদের A+ পাওয়ার সামর্থ্য ছিল কিন্তু আমরা পাই নাই, ঠিক আছে? তাহলে কুড হ্যাভ প্লাস V3 বসে। অতীতকালে কোনো কাজ করার সামর্থ্য ছিল কিন্তু করা হয় নাই, এমন বোঝাতে কুড হ্যাভ প্লাস V3, এই যে কুড হ্যাভ এরপরে V3 হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা মে বা মাইট হচ্ছে অনুমান করতে বোঝায় সাধারণত। ইট মে রেইন, বৃষ্টি হতে পারে। ইট মাইট রেইন, তবে মেয়ের চেয়ে মাইটের সম্ভাবনা আরো কম। যদি ইট মে রেইন, এটা সম্ভাবনা মনে করেন 50%, আর ইট মাইট রেইন এটার সম্ভাবনা হচ্ছে 25%, মানে সম্ভাবনা আরো কমে যায়। ওকে, এরপরে আমরা শুড বলতে উচিত বোঝায়, এটা আমরা জানি। আচ্ছা, এটা বলেছি। ওকে, আচ্ছা, শুড হ্যাভ প্লাস V3 কখন বসে? এটা গুরুত্বপূর্ণ। অতীতকালে কোনো একটা কাজ করা উচিত ছিল কিন্তু আপনি করেননি, করা উচিত ছিল কিন্তু করেননি, তাহলে এই ক্ষেত্রে আমরা তখন বলবো যে আমার অনেক পড়াশোনা করা উচিত ছিল, আমার আরো কঠোরভাবে পড়াশোনা করা উচিত ছিল কিন্তু করিনি, তাহলে আই শুড হ্যাভ স্টাডিড হার্ডার। তাহলে অতীতকালে কোনো কিছুর সম্ভাবনা ছিল কিন্তু করা হয়নি, এক্ষেত্রে শুড হ্যাভ প্লাস কি হয়? V3 হয়। আমার আরো আগে আগে ঘুমানো উচিত ছিল, কি হবে? আই শুড হ্যাভ প্লাস V3। ওকে, এবার দেখেন মাস্ট হ্যাভ প্লাস V3 কখন হয়? মানে বর্তমানের কোনো একটা কিছু দেখে আপনি সিদ্ধান্ত, অতীতের কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন। আপনি ভোর সকালবেলা নামাজ পড়তে যাচ্ছেন, তখন দেখলেন যে ঘাস ভেজা, তার মানে এই ঘাস প্রচন্ড রকমের ভেজা। এটা দ্বারা আপনি কি সিদ্ধান্ত নিলেন? যে গতকাল মনে হয় তাহলে বৃষ্টি হয়েছে, কিন্তু এটা যৌক্তিক সিদ্ধান্ত, তখন কি হবে? মাস্ট হ্যাভ প্লাস V3। দেখেন, এই যে দ্য গ্রাস ইজ, বর্তমান কালকে নির্দেশ করতেছে, বর্তমানে আপনি ঘাস ভেজা, এটা দেখে নিশ্চিত যৌক্তিকভাবে চিন্তা করতে পারেন গতকাল সম্ভবত বৃষ্টি হয়েছে। তাহলে ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, তাহলে মাস্ট হ্যাভ প্লাস V3 বসবে।
মানে অতীতের ব্যাপারে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার সময়। যেমন আপনি এখন ঘুমাচ্ছেন, ইউ আর স্লিপিং ইন দ্য ক্লাস, তাহলে আমরা যদি বলি আপনি নিশ্চয় কালকে সারা রাত পড়েছেন, তাহলে ইউ আর স্লিপিং ইন দ্য ক্লাস, ইউ মাস্ট হ্যাভ স্টাডিড দ্য হোল নাইট ইয়েস্টারডে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমরা দেখব উড রাদার। সাধারণত উড রাদার একটা মডেল। উড রাদারের পরে কি হয়, ভার্বের বেস ফর্ম বসে। যেমন তাসনিম উড রাদার গো টু ক্লাসরুম না টুমরো, অথচ তাসনিম না হয় কালকে ক্লাসে যাক। ঠিক আছে, উড রাদার সাধারণত ভার্বের উড রাদারের পরে বেস ফর্ম বসে। কিন্তু যদি উড রাদারের পরে কি থাকে, এই যে দ্যাট থাকে, তখন কিন্তু কি হয়ে যাবে, V2 বসবে। এই যে ইউ কল্ড, লেকচার শিটে দেখেন এই উদাহরণগুলো দেওয়া আছে মনে হয়। ওকে, এবার দেখেন তাহলে উড রাদার হলে ভার্বের বেস ফর্ম, উড রাদার দ্যাট হলে V2 হয়। আবার দেখেন উড রাদার দ্যাট যদি থাকে এবং বাক্যের মধ্যে যদি পাস্টের কোনো সিগন্যাল থাকে, তাহলে উড রাদারের পরে যদি ইয়েস্টারডে, লাস্ট নাইট এগুলো থাকে, এগুলো সেটা আছে, সেটা নাই কে বলছে, অবশ্যই আছে, মডেলের ওখানে আছে দেখেন। তাহলে উড রাদার দ্যাট আছে, তাহলে এরপরে কি পাস্ট আছে, পাস্টের সিগন্যাল আছে, তাহলে হবে হ্যাড প্লাস V3। ওকে, তাহলে তিনটা কথা উড রাদারের। উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম বসে, উড রাদার দ্যাটের পরে V2 বসে, উড রাদার দ্যাট আছে এবং পাস্ট সিগন্যাল আছে, যেমন ইয়েস্টারডে, লাস্ট নাইট, তাহলে হ্যাড প্লাস V3 বসে। ক্লিয়ার? এটা পেজ নাম্বার 5-এ আছে দেখেন। ওকে, এবার আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের মডেলের ব্যাপারে কথা ছিল। আচ্ছা, আমরা কি ক্লাসের বিরতি দেব 4-5 মিনিট? আপনারা একটু উঠে দাঁড়ায় একটু বিশ্রাম নিয়ে নেন। ঠিক আছে, এখন থেকে এখন বাজে 7:09, আমরা বিরতি দিব ঠিক 4 মিনিট। 7:14 আমরা কিন্তু ক্লাস শুরু করব। 4 মিনিটের বিরতি। ওকে, হুম, 7:14 শুরু হবে।
ভিডিওতে করে দিলাম তাহলে কিন্তু মোটামুটি গরম আছে। সমস্যা নেই শুক্রিয়া। ডিজাইন করে দিয়েছে। এই মেয়েটা অনেক দুষ্ট। কি বলে আপনি কেটে যাবেন? হাসতেছে। সাবা না কি নাম একটা মেয়ে আছে ভাই, ওই এটা কমেন্ট করে তো খুব না হ্যাঁ, খুব কমেন্ট করে। সে এবং ভালো স্টুডেন্ট খুব অনেক দ্রুত রেসপন্স করে না? আজকে মনে হচ্ছে তাকে পাচ্ছে না, হ্যাঁ কমেন্টে পাচ্ছে না, সে খুবই অ্যাক্টিভ থাকে কিন্তু কোনো রেসপন্স নাই আজকে, অনেক ক্লাসে না এসে। হয়তো সে জহির ভাইকে লিখিত পাঠায়, লিখে টিকে পাঠায়, খুব ভালো লেখা। এমএ একটু খোঁজখবর রাখেন ভাই, কিন্তু সিরিয়াল টিরিয়াল করে ফেলতে পারে। সাবানা সাবা না সেবা যেন আর কি, সাবাই আর কি, সাবা SHABA। তাসনিয়া দেখেন তো ক্লাসে আছে কিনা, SHABA। SHABA নাই না, নাই আছে। আজকে মনে হয় নাই ভাই। আমি এড করবো? না না ভাই চা শেষ, খাবার শেষ করে না, 14 হয়ে গেছে। হ্যাঁ 14 হয়ে গেছে। আচ্ছা খান আস্তে আস্তে। ইউটিউবে কি লেটে হয় নাকি ভাই? হ্যাঁ ইউটিউবে লেটে যায়। কতক্ষণ লেট হয়? মোটামুটি হাফ মিনিট থেকে হাফ মিনিটের মধ্যে, হাফ মিনিট থেকে 1 মিনিট হাইস্ট। আচ্ছা আচ্ছা, ইউটিউবে ক্লাস করে বলবান? হ্যাঁ অনেকে জয়েন করে তো। যে ইউটিউবে প্রচুর কমেন্ট। কতজন আছে ইউটিউবে তেমন মানে? ইউটিউবে বেশি না, এই যে এখানে 15 জন দেখাচ্ছে ভিউয়ার। আচ্ছা আচ্ছা, মেইন ক্লাসেই বেশি। ইউটিউবে নেট কম খরচ হয় না ভাই ওদের? তা বলতে পারি না। হাতের লেখা ওয়াও ওয়ান্ডারফুল স্যার। 14 স্যার 14 স্যার শুরু করেন। ও স্যার 15 বাজে। আমরা খাবো স্যার। ওকে ওকে ভাই, ইয়ে করেন। ওকে প্রিয় শিক্ষার্থী, আপনারা অনেক অধৈর্য। আচ্ছা 1 মিনিট লেট হওয়ার জন্য অত্যন্ত দুঃখিত। আমি বসেই পানি খাচ্ছিলাম, ঠিক আছে, আমি জাস্ট দাঁড়িয়ে আপনাদেরকে দেখালাম। ওকে, আমি চা খাই না, আমি গরম পানি খাই, ঠিক আছে। আচ্ছা বাঁশরি একটা কোশ্চেন, আই ওয়ান্টেড দ্যাট দ্য পোস্টার টু বি হাং হবে, কারণ এটা প্যাসিভ হবে এই জন্য। হ্যাঁ, কমেন্টে পরবর্তীতে উত্তর দিব। আচ্ছা এবার আমরা একটা ছোট্ট টপিক দেখব, সেটা হচ্ছে জেরান্ড এবং পার্টিসিপল। এখান থেকে কিন্তু মাঝে মাঝে বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন হয় জেরান্ড এবং পার্টিসিপল থেকে। ঢাবিতে খুব একটা হয় নাই। ওকে, সহজ কথা হলো, যত আইএনজি যুক্ত ভার্ব, মানে ভার্বের সাথে আইএনজি আছে, এই আইএনজি যুক্ত ভার্ব মানেই সেটা কি হবে, হয় জেরান্ড হবে, জেরান্ড হবে, অথবা সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। পার্টিসিপল, জেরান্ড হবে অথবা পার্টিসিপল হবে, কারণ আইএনজি যুক্ত ভার্ব মানেই সেটা জেরান্ড অথবা পার্টিসিপল। এখন জেরান্ড কখন হবে? যখন সেটা নাউনের মতো কাজ করবে, তখন সেটাকে আমরা জেরান্ড বলবো। নাউন কি কি করে? নাউন সাবজেক্টের জায়গাতে বসে, অবজেক্টের জায়গাতে বসে। এই জায়গাগুলোতে যখন আইএনজি যুক্ত ভার্ব বসবে, তখন আমরা সেটাকে বলবো কি, জেরান্ড।
আবার এই একই ভার্ব যখন হচ্ছে অ্যাজেক্টিভের মতো কাজ করবে, অ্যাজেক্টিভের কাজ করবে, তখন সেটাকে আমরা বলবো পার্টিসিপল। ক্লিয়ার? যেমন দেখেন, আমরা একটা উদাহরণ দিই যে স্মোকিং, নিচে লিখি স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট। এখানে দেখেন এই যে স্মোকিংটা আইএনজি যুক্ত ভার্ব কোথায় বসেছে? বাক্যের সাবজেক্টের জায়গাতে, তাই না? তাহলে সাবজেক্টের জায়গাতে বসার কারণে এটা হয়ে গেছে জেরান্ড। তাহলে আইএনজি যুক্ত ভার্ব যখন সাবজেক্টের জায়গাতে বসবে তখন সেটাকে আমরা জেরান্ড বলবো। কিন্তু যদি এটা অ্যাজেক্টিভের মতো কাজ করে তাহলে আমরা সেটাকে কি বলবো? পার্টিসিপল বলবো। যেমন দেখেন, আই স এ রানিং বয়। আপনি একটা বালককে দেখলেন, যে বালকটা কি করতেছে? দৌড়ানো অবস্থায় আছে। এই রানিংটা কাকে মডিফাই করতেছে? বয়টা হচ্ছে নাউন। তাহলে নাউনকে যে মডিফাই করে সে কি অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে? তাহলে এটা হচ্ছে পার্টিসিপল। তাহলে খুব সহজ কথা, যারা নাউনকে মডিফাই করবে, নাউনের মতো কাজ করবে, সেটা হলো জিরান্ড, মানে আইএনজি যুক্ত হলেই সেটা হয় জিরান্ড হবে অথবা পার্টিসিপল হবে। কিন্তু যদি সেটা নাউন যেখানে যেখানে বসে সেখানে যদি বসে তাহলে সেটা জেরান্ড হয়ে যাবে, আর অ্যাজেক্টিভ যেখানে বসতে পারে সেখানে যদি বসে তাহলে সেটা পার্টিসিপল হবে। ক্লিয়ার? এখন নাউন কোথায় কোথায় বসতে পারে? নাউন সাধারণত বসে হচ্ছে সাবজেক্টের জায়গাতে। একটা বাক্যে সাবজেক্টের জায়গাতে বসলে জেরান্ড, আইএনজি যুক্ত ভার্ব বসলে। নাউন বসে হচ্ছে অবজেক্টের জায়গাতে। নাউন বসে হচ্ছে প্রিপোজিশনের পরে, তাই না? প্রিপোজিশনের পরে বসে। তারপরে বসে হচ্ছে কমপ্লিমেন্টের জায়গাতে। এই জায়গাগুলোতে যদি আইএনজি যুক্ত ভার্ব বসে সেটাকে আমরা বলবো হচ্ছে সেটা কি? জেরান্ড। আমরা লেকচার শিটে চলে যাই। দেখেন এই যে সাবজেক্ট অফ এ ভার্ব, উদাহরণ দেখেন, অনেকে বলতেছে চলমান হলে পার্টিসিপল, চলমান না হলে জেরান্ড। এটা একটা সুন্দর কথা। যেমন দেখেন সুইমিং ইজ এ, এটা কোথায় বসেছে? সাবজেক্টের জায়গাতে। ওয়াকিং ইন দ্য ফিল্ড, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সাবজেক্টের জায়গাতে। গিভিং ইজ বেটার দ্যান রিসিভিং, এটা কোথায় বসেছে? সাবজেক্টের জায়গাতে। তাহলে সবগুলো জেরান্ড। ওকে, এবার দেখেন অবজেক্টের জায়গাতে যদি বসে, এই যে আই এনজয়, আমি কি এনজয় করি? টিচিংকে এনজয় করি। তাহলে এনজয়ের কি? ট্রানজিটিভ ভার্ব, এটার অবজেক্ট। আই ফাউন্ড পার্কিং, কি পেয়েছিলাম? পার্কিং পেয়েছিলাম। অ্যাভয়েডেড মেকিং, তাহলে এগুলো সব কিন্তু অবজেক্ট হচ্ছে। লাইকস এর অবজেক্ট কি? জন লাইকস গার্ডেনিং, জন কি পছন্দ করে? গার্ডেনিং পছন্দ করে। তাহলে এটা জেরান্ড। এবার দেখেন প্রিপোজিশনের পরে আইএনজি যুক্ত হলেই সাধারণত প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে। নাউনের জায়গাতে নাউনের প্রিপোজিশনের পরে নাউন বসে। তাহলে প্রিপোজিশনের পরে আইএনজি যুক্ত ভার্ব বসলে সেগুলো সব নাউনের কাজ করতেছে। তার মানে এগুলো সব কি? আই অ্যাম ফন্ড অফ সিঙ্গিং, হি গ্রিউ অফ ওয়েটিং, এগুলো সব হচ্ছে কি? জেরান্ড। ক্লিয়ার? সহজ কথা, একদম সহজ। নাউন যেখানে যেখানে বসবে সেখানে সেখানে আইএনজি যুক্ত ভার্ব বসলেই সেটা হচ্ছে জেরান্ড। এরপর দেখেন সিং ইজ বিলিভিং, এই সিং এর কমপ্লিমেন্ট কি? এই বিলিভিংটা, তাহলে এটাও হচ্ছে কি? জেরান্ড। আচ্ছা, এবার দেখেন পজেসিভের পরে কি বসে? নাউন বসে। আই এম ওয়েটিং ফর হিজ, এই হিজটা কি? পজেসিভ, এরপরে নাউন বসে। তো নাউনের জায়গাতে যদি আইএনজি যুক্ত ভার্ব থাকে সেটা হবে জেরান্ড। খুব সহজ কথা, যেখানে যেখানে নাউন বসতে পারে সেখানে সেখানে জেরান্ড হবে। আইএনজি যুক্ত ভার্ব থাকলে সেটা জেরান্ড হবে। ওকে, আর পার্টিসিপল কোথায়? সহজ কথা, যেটা নাউনকে মডিফাই করতেছে সেটা পার্টিসিপল। এখন দেখেন এই যে অনেকগুলো ইয়ে রয়েছে, ওয়াকিং স্টিক, রাইডিং স্কুল, স্লিপিং ট্যাবলেট, ড্রাউনিং ম্যান, ব্লুমিং ওয়াটার,
স্লিপিং ফক্স, এগুলো কি জেরান্ড না পার্টিসিপল বলেন তো? যেমন এ ওয়াকিং স্টিক, এটাকে আমাদের অনেকের কাছে মনে হচ্ছে ভাই এটা তো স্টিককে মডিফাই করতেছে, যে হাঁটার লাঠি, কিন্তু আসলে এটা মডিফাই করছে না, এটা কিন্তু পার্টিসিপল না। অনেকেই আমরা পার্টিসিপল মনে করতেছি, কিন্তু এটা পার্টিসিপল না। ঠিক আছে, রাইডিং স্কুল, কেননা এই যে ওয়াকিং, এই হাঁটার কাজটা কি স্টিকে করে? হাঁটার কাজটা কিন্তু স্টিকে করছে না, এগুলোকে বলা হয় কম্পাউন্ড নাউন। দেখেন স্লিপিং ট্যাবলেট, এই ঘুমাইটা কে আসলে ঘুমায় কি ট্যাবলেটে ঘুমায় নাকি ব্যক্তি ঘুমায়? তাহলে আমরা বলতে পারি এ স্লিপিং বয়, তাহলে এই ঘুমানোর কাজটা কে করতেছে? এই বালকটা। তাহলে এবার কিন্তু এটা কি, যে ঘুমন্ত বালক, চলমান কাজ, তাহলে এইটা কিন্তু হচ্ছে পার্টিসিপল। কিন্তু স্লিপিং ট্যাবলেট, ট্যাবলেট কি ঘুমাচ্ছে? ঘুমাচ্ছে না কিন্তু, তাহলে এটা কিন্তু জেরান্ড। তাহলে আমরা কোশ্চেন করব যে এই কাজটা কি সে করতেছে, যদি উত্তর আসে না তাহলে সেটা জেরান্ড। আর এই কাজটা, এই যে স্লিপিং বয়, বয়টা কি ঘুমাচ্ছে, যদি উত্তর আসে হ্যাঁ তাহলে সেটা পার্টিসিপল। ক্লিয়ার? এখানে একটু কনফিউশন সৃষ্টি হয়। যেমন দেখে রাইডিং স্কুল, স্কুলে কি রাইডিং কি স্কুল করতেছে? না, তাহলে এটা জেরান্ড। ওয়াকিং স্টিক, লাঠি হাঁটতেছে? না। এবার দেখেন ড্রাউনিং ম্যান, ডুবন্ত মানুষ, ডুবে যাচ্ছে কে? মানুষটা নিজে না, তাহলে এটা পার্টিসিপল। ব্লুমিং ফ্লাওয়ার, এই ফুটতেছে কে? ফুল তো নিজেই। এই যে খুব সুন্দর কথা বলতেছে, চলমান, চলমান কোনো কিছু হলেই সেটা হচ্ছে পার্টিসিপল হয়। স্লিপিং ফক্স, ঘুমন্ত শিয়াল, ঘুমানোর কাজটা শিয়াল করতেছে, তাহলে এটা হচ্ছে পার্টিসিপল। ক্লিয়ার? এটা একটু কনফিউশন মনে হতে পারে, আমি আবার বলি যে এই কাজটা, হাঁটার লাঠি এখানে কিন্তু চলমান কোনো কিছু না। রাইডিং স্কুল চলমান কিছু না। স্লিপিং ট্যাবলেট, ঘুমানোর ট্যাবলেট, এটা কিন্তু চলমান কিছু না। কিন্তু দেখেন ড্রাউনিং ম্যান চলমান, ব্লুমিং ফ্লাওয়ার চলমান, স্লিপিং ট্যাবলেট চলমান, এগুলো সবগুলো হচ্ছে কি? পার্টিসিপল। আর এগুলো সব হচ্ছে জেরান্ড। ঠিক আছে, এবার দেখেন দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং, বলেন তো এই আর্নিংটা কি হবে, জেরান্ড না পার্টিসিপল? দেখি কেমন বলতে পারেন। সবার আগে কে উত্তর দেয়? শশী ভুল উত্তর দিয়েছে, তাসনিয়া কারেক্ট উত্তর দিয়েছে, কারেক্ট উত্তর দিয়েছে আখি, প্রিয়া, বাঁশরী, অনেক মাফিয়া ভুল উত্তর দিয়েছে, মেশকাত ভুল উত্তর দিয়েছে। ওকে, অনেকেই কিন্তু পার্টিসিপল বলতেছে। না ভাইয়া, এটা পার্টিসিপল না। দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি। এই যে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা থাকে সেটা হচ্ছে নাউন, তাহলে নাউনের পজিশনে যে বসবে তাকে আমরা বলবো হচ্ছে জেরান্ড। তাহলে জেরান্ড কিন্তু আয়েশা কারেক্ট আনসার দিয়েছে, তাহলে এটা হচ্ছে জেরান্ড। আচ্ছা, পরের কোশ্চেন আমরা দেখি। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এটা বলেন। কোথায় বসেছে এটা? সাবজেক্টের জায়গাতে বসেছে, এই জন্য এটা হচ্ছে জেরান্ড হবে। যারা যারা কারেক্ট উত্তর দিয়েছে তাদেরকে আমরা ম্যাঙ্গোবার দিলাম। ঠিক আছে, আমরা সবাই মনে মনে ধরে নেই যে আমাদেরকে ম্যাঙ্গোবার দেওয়া হয়েছে। ওকে, তো সকলের পক্ষ থেকে ক্লাস শেষে এই ম্যাঙ্গোবারটা আমি খেয়ে নিব। তো আপনাদের পক্ষ থেকে আপাতত আমি খেয়ে নিলাম। আর যারা কারেক্ট আনসার দিচ্ছে এরা ঢাবিতে চান্স পাইলে আমার সাথে যখন দেখা হবে তখন এদের অবশ্যই ম্যাঙ্গোবার দেব, কথা দিলাম। ঠিক আছে, আমি কিন্তু কথা রাখা মানুষ। ওকে, এখন যেহেতু সবাইকে দেওয়া সম্ভব না, কিন্তু দেখা হলে ম্যাঙ্গোবার দিব, সমস্যা নেই। ক্যাম্পাসে যারা যারা আসে আমি সবাইকে কিন্তু যারা মনে করাই দিতে হবে আমাকে যে ম্যাঙ্গোবার দিতে হবে। ঠিক আছে, ওকে, আমাকে ক্যাম্পাসে পাওয়া যাবে, সমস্যা নেই, আমি ক্যাম্পাসের মানুষ। ওকে, পরের কোশ্চেনটা দেখেন। হি ইজ ফন্ড অফ প্লেইং, তাহলে প্লেইংটা কোন? জেরান্ড না পার্টিসিপল বলেন তো? এই যে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে সাধারণত কি বসে? নাউন বসে। নাউনের জায়গাতে যে বসবে সেটা অবশ্যই জেরান্ড। অনেকে কারেক্ট উত্তর দিচ্ছে। এ রলিং স্টোন গ্যাদার্স নো মোস, এই রলিংটা কি?
জেরান্ড না পার্টিসিপল? রলিং স্টোন গ্যাদার্স নো মোস। সবাই দেখি কি বলে। অনেকে জেরান্ড বলতেছে, কিন্তু না, এটা কিন্তু জেরান্ড না। এই যে স্টোনকে মডিফাই করতেছে, চলন্ত পাথরে শ্যাওলা জমে না, তাহলে এটা এই পাথরকে মডিফাই করতেছে, এবং পাথরটা চলন্ত, চলমান, তাহলে চলমান হলে কি হয়? পার্টিসিপল হয়। তাহলে এটা অবশ্যই পার্টিসিপল। এখন একটা কোশ্চেন হচ্ছে, ভাই এটা পার্টিসিপল আনসার করব নাকি জেরান্ড আনসার করব, সরি অ্যাডজেক্টিভ আনসার করব? কারণ এটা তো পার্টিসিপের জায়গা থেকে কি, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ, তাই না? শিহান খান, কিন্তু এখানে কিন্তু জিজ্ঞাসা করে নাই হোয়াট রোলিং ইজ। রোলিংটা কি এটা জিজ্ঞাসা করেছে, রোলিং কোন পার্টস অফ স্পিচ এটা উল্লেখ করে নাই। যদি উল্লেখ থাকতো কোন পার্টস অফ স্পিচ, তাহলে আমরা উত্তর দিতাম হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যেহেতু জাস্ট জিজ্ঞাসা করেছে রোলিং কি, তাহলে অ্যাডজেক্টিভ এর যে আরো স্পেসিফিক হলো, এটা অবশ্যই কি পার্টিসিপল। তো যেটা বেশি স্পেসিফিক, তাহলে আনসার করতে হবে স্পেসিফিকটা। আর অ্যাডজেক্টিভ হলো একটা জেনারেল ব্যাপার, অ্যাডজেক্টিভের ভিতরে আরো স্পেসিফিক হলো পার্টিসিপল, এই জন্য আনসার করবো পার্টিসিপল। ওকে, তাহলে জেরান্ড পার্টিসিপলও শেষ হলো। এবার হচ্ছে আমরা একটা অত্যন্ত চমৎকার একটা কবিতা পড়ব, বাংলা সাহিত্যের বিখ্যাত কবি, নির্জনতার কবি, তিমির হননের কবি বলা হয় তাকে। তারপরে আরো বলা হয় নাটোরের বনলতা সেনের কবি, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। তার একটা কবিতা আছে আমাদের টেক্সট বই একদম শেষের দিকে। কবিতার নাম হচ্ছে, কবিতার নামটা কি জানো? বেঙ্গলস ফেস। বেঙ্গলস ফেস। এ আব্দুল খালিক বলছে কবিতাটা ফালতু। কে বলছে কবিতাটা ফালতু? অত্যন্ত ইন্টারেস্টিং কবিতা। ওকে, যাদের কাছে টেক্সট বই আছে, আমি বলবো টেক্সট বইটা খুলতে। শুধুমাত্র কবিতা পড়ার সময় আপনারা লেকচার শিট থেকে না পড়ে টেক্সট বই থেকে পড়বেন, এটাতে কবিতা বুঝতে সহজ হয়। ঠিক আছে? সামিয়া নাসির কিন্তু কথা বলতে চায়। ঠিক আছে, আমরা ক্লাসের পরে, আচ্ছা কবিতার আগে পড়েন, যদি কবিতা পড়ার পরেও মনে হয় যে না ভাই বিরক্তিকর, তারপরে বলবেন বিরক্তিকর। আপনারা আগেই সবাই খুব নেগেটিভ ইম্প্যাক্ট দিয়েছেন কবিতার ব্যাপারে। ঠিক আছে? ওকে, আমরা টেক্সট বই থেকে কবিতাটা সরাসরি পড়ি। দেখি এখানে টেক্সট বই আছে আমার বইয়ের লেকচার শিটে, আপনাদের টেক্সট বইয়ের 196 পৃষ্ঠা। কবিতা সবসময় আমি রিকোয়েস্ট করব যে আপনারা মেইন বই থেকে পড়বেন। ঠিক আছে? আপনাদের জন্য আরেকটু বড় করে দিচ্ছি। বেঙ্গলস ফেস, কবিতার নাম বাংলায় ছিল আমি বাংলার মুখ দেখিয়াছি তাই। আরেকটু ছোট করতে হবে। ওকে, এখানে একটা শুরুতে দেখেন হোয়াট ইজ মিথ, মিথটি কি। এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে যে লুক আপ দ্য ডিকশনারি। দেখেন লুকের পরে কি হয়? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপ হয়, মানে কোনো কিছু খোঁজা, কোনো শব্দ খোঁজা অর্থে হয় লুক আপ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। কোথায় খুঁজতে হবে? ইন এ ডিকশনারি। ডিকশনারি পূর্বে বসে ইন, কিন্তু যখন এটা আপনি ইন্টারনেটে খুঁজবেন তখন বলে হচ্ছে অন দ্য ডিকশনারি। তাহলে এখান থেকে যদি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চলে আসে, তাহলে কিন্তু আমাদের অবস্থা কাহিল হয়ে যাবে। তাহলে কি হবে? লুক আপ মানে কোনো শব্দ খোঁজা, ডিকশনারিতে খুঁজলে ইন এ ডিকশনারি, ইন্টারনেটে খুঁজলে অন দ্য ইন্টারনেট। ঠিক আছে? ওকে, কবিতাটি অনুবাদ করেছেন ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের সাবেক প্রফেসর ফখরুল আলম। তাহলে কবিতার নাম হচ্ছে আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস। তো কবিতার প্রথম লাইনে আমরা দেখতেছি একটা ফিগার অফ স্পিচ আছে, সেটা হচ্ছে বেঙ্গলস ফেস, বাংলার মুখ। বাংলার মুখ, কবি এই কবিতা কি, এই বাংলা কি কোনো মানুষ? তার মুখ থাকবে না, তাই না? তাহলে এটা হচ্ছে পার্সনিফিকেশন। আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস, এটা একটা পার্সনিফিকেশন। তাহলে প্রথম লাইনে বলতেছে বিকজ আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস আই উইল সিক নো মোর। বলতেছে আমি বাংলার মুখ যেহেতু দেখেছি, আমি আর কোনো কিছুই খুঁজবো না। ওকে, আমি আর কোনো কিছু খুঁজবো না। দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট এনিথিং মোর বিউটিফুল টু শো মি। বলতেছে এই পৃথিবীকে
আমাকে দেখানোর মতো আর কোনো কিছু নেই। মানে বাংলা ওকে সব দেখিয়ে ফেলাইছে, মানে পৃথিবী বা ওকে আর কোনো কিছুই দেখানোর বাকি রাখে নাই। তাহলে এখানে আমরা প্রথমত একটা পেলাম হচ্ছে পার্সনিফিকেশন। আবার যদি এই দুই লাইনটাকে একসাথে করে বলি তাহলে এটা একটু বাড়াবাড়ি কথা না, যে আসলে ভাই পৃথিবীর যত সৌন্দর্য সব দেখে ফেলেছেন, তাহলে এটা এক ধরনের হাইপার বলি। আচ্ছা, আপনারা কি অনলাইনে ক্লাসটা অলরেডি করে ফেলেছেন, নাকি আমাদের জহির ভাই যে ক্লাসটা নেয় সেখান থেকে কি করেছেন? যদি অধিকাংশ করে ফেলেন তাহলে তো আর ক্লাস নেওয়ার কোনো যৌক্তিকতা নাই। সবাই বলতেছে জি স্যার, না স্যার। এখন যেহেতু অনেকেই করে নাই, তারপরে আমরা কবিতাটা পড়াতে হচ্ছে। ঠিক আছে, আহ, আপনারা ক্লাসটা এখন না চাইলে এটা স্কিপ করতে পারেন, আর যারা করেননি তারা অবশ্যই করবে। আরেকবার শোনা হোক, সমস্যা কি? আরেকবার পড়লে তো আর ক্ষতি নাই কোনো। এবার বলতেছে আমি বাংলার মুখ দেখেছি, তাই অন্য কারো মুখ দেখতে চাই না। এটা হচ্ছে এক ধরনের কি হাইপার বোল, মানে কোনো কিছুকে বাড়িয়ে বলা, ফুলিয়ে ফাঁপিয়ে বলাকে বলে হাইপার বলি। ওকে, পরের লাইনে ওয়েকিং আপ ইন ডার্কনেস, মানে গভীর অন্ধকারে আমি জেগে দেখি। গেজিং অ্যাট, মানে তাকিয়ে দেখি। অ্যাট ফিগ ট্রি, ফিগ ট্রি মানে হচ্ছে ডুমুর গাছের দিকে তাকিয়ে দেখি। আই বিহোল্ড, আমি দেখলাম। ডনস সোয়ালোজ, মানে সকালবেলা দোয়েল পাখি। রুস্টিং, মানে অপেক্ষা করতেছে বা চুপ করে বসে রয়েছে। রুস্ট মানে হচ্ছে চুপ করে বসে থাকা ও অপেক্ষা করা। আন্ডার হিউজ আমব্রেলা লাইক লিভস, মানে পাতার মতো একটা ছাতা, বড় ছাতার নিচে একটা দোয়েল পাখি চুপ করে বসে রয়েছে। তাহলে রুস্টিং মানে হচ্ছে চুপ করে বসে থাকা বা অপেক্ষা করা। আমব্রেলা লাইক লিভস, এই পাতাগুলোকে কিসের সাথে তুলনা করা হচ্ছে? বড় একটা ছাতার সাথে। তাহলে যে লাইক বা অ্যাজ দিয়ে তুলনা করলে সেটাকে বলা হয় সিমিলি। মনে আছে আমরা ফিগার অফ স্পিচ পড়েছিলাম লেকচার 2-তে? তাহলে এটা কিন্তু একটা সিমিলি। আবার দেখেন, আই লুক অ্যারাউন্ড মি, আমি চারপাশ দেখলাম। তারপরে হচ্ছে ডিসকভার এ লিফি ডম, আমি একটা পাতার গম্বুজ দেখতে পেলাম। তাহলে আমি একটা পাতার গম্বুজ আবিষ্কার করলাম। তাহলে দেখেন গম্বুজের সাথে তুলনা করা হচ্ছে, তাহলে এটা একটা মেটাফোর। আমি মেট লিখে রাখলাম। মেটাফোর, মেট মানে হচ্ছে মেটাফোর, আপনারা সংক্ষেপে বুঝবেন। এবং আর কি দেখলাম? বলতেছে জাম, কাঁঠাল, বট, হিজল, অশ্বত্রিস অল ইন এ হুশ। হুশ মানে কি বলেন তো? এই হুশ মানে হচ্ছে এই জাম, কাঁঠাল, হিজল, বট, অশ্বত্রিস এরা সবাই চুপ করে রয়েছে, নীরব, কোনো সাড়া শব্দ নাই। তাহলে এই হুশ মানে কিন্তু হচ্ছে চুপ। এখান থেকে আরেকটা আছে আপনার, এই যে আপনারা মেসেঞ্জারে বা ফেসবুকে চালান না হুশ অ্যাপ, মানে কি যেটাতে চুপ করে কথা বলতে হয়, মানে আপনার পরিচয় যায় না। এখান থেকে একটা ইডিয়মস আছে, সেটা হচ্ছে হুশ মানি। হুশ মানি মানে কি বলেন তো? হুশ মানি মানে কি? হুশ মানে হচ্ছে ঘুষের টাকা। হুশ মানি মানে হচ্ছে ঘুষের টাকা। কেন? কারণ হচ্ছে আপনাকে চুপ করে থাকার জন্যই মূলত এই টাকাটা দেওয়া হয়। এই জন্য বলা হয় হুশ মানি, মানে ঘুষের টাকা। ওকে, হুশ আর ঘুষ তো মিল থাকে, আশা করা যায় মনে রাখতে আপনাদের সুবিধা হবে। তাহলে এই গাছপালা সব চুপ করে রয়েছে। শ্যাডোয়িং, তারা ছায়া দিচ্ছে। কাকে? ক্লাম্পস অফ ক্যাকটাস, অর্থাৎ এটা হচ্ছে ফণী মনসা নামে একটা গাছ আছে। এই ফণী মনসা গাছটাকে এরা ছায়া দিচ্ছে। আর কাকে ছায়া দিচ্ছে? জেডোয়ারি, জেডোয়ারি বুশেস, মানে হচ্ছে সটি বন। সটি ফুল নামে একটা ফুল আছে, এটা আপনাদের দেখবেন গুগলে সার্চ দিয়ে দেখবেন, এলাকায় যদি না দেখতে পান। সটি বনকে আমাদের এলাকায় বলে ক্যাচলা। বাঁশরি বলতেছে, ওদের এলাকায় সটি বনকে বলে ক্যাচলা। আচ্ছা, আমি জানি না কি বলে, আমি নিজেও আসলে সটি বন বা সটি ফুল কি জিনিসটা দেখে নাই। তবে গুগল সার্চ দিয়ে দেখলাম সটি ফুল অত্যন্ত সুন্দর এবং চমৎকার। গুগলে সার্চ দিয়ে দেখবেন আপনার ক্লাস শেষে, দেখবেন খুবই চমৎকার একটা ফুল, দেখতে বেশ সুন্দর লাগে। তাহলে এই ফণী মনসা এবং এই সটি বনকে এরা কি করতেছে? ছায়া দিয়ে রেখেছে। কোন কোন গাছ? এই যে জাম, কাঁঠালেরা। তো হোয়েন লং লং এগো, হুট করে এর মধ্যে কি চলে আসতেছে? চাঁদ। হোয়েন লং লং এগো, অনেক আগে যখন চাঁদ কেম ইন হিজ হানিকম্ড বোট, যখন এই
চাঁদ সওদাগর এই অঞ্চলে তার মধুকর নৌকাতে করে এসেছিল টু এ ব্লু হিজল বট তমাল শেড। তিনি একটা ব্লু মানে কি জানো, নীল হিজলের পাশে, বট বা তমাল শেডের পাশে কি করেছিল, এই তমাল শেডের নিয়ার দ্য চম্পক নগরীর নামক একটা জায়গার পাশে উনি হি টু সাইটেড, তিনিও হচ্ছে এই সৌন্দর্যগুলো দেখেছিলেন। ঠিক আছে, এখানে মূলত বাংলার সৌন্দর্যের কথা বলতেছে। দীর্ঘদিন আগে, অনেক আগে যখন কে এসেছিল, চাঁদ সওদাগর কোথায় এসেছিল, এই অঞ্চলে এসেছিল, তখন এই চাঁদ সওদাগর হচ্ছে কি এই সৌন্দর্যটা দেখেছিল। এখান থেকে এই কবিতার বাকি অংশটা একটু আমাদের কাছে বিদঘুটে লাগবে বা একটু অপরিচিত মনে হবে। এর মধ্যে হট করে চাঁদ সওদাগর কেন আসলো? আপনার এই যে মনসামঙ্গলের কাহিনীটা মনে হয় মোটামুটি সবার জানা। খুব সহজ কথা হলো, মনসামঙ্গলের কাহিনী হচ্ছে চাঁদ সওদাগর কার পূজা করত, শিবের পূজা করত। শিবের একটা মেয়ে ছিল, সেই মেয়ের নাম হচ্ছে মনসা, সে হচ্ছে সাপের দেবী ছিল। তো এই শিবের কাছে মনসা যে বলল যে তাকে কেউ পূজা করে না, তখন শিব বলল তুমি যদি আমার মানে ডাই হার্ড ফ্যান আছে একজন, আমার বিশাল ভক্ত আছে, সেটা হচ্ছে কে, চাঁদ সওদাগর, তুমি যদি ওকে বশ করতে পারো তাহলে হচ্ছে কি হবে, আরো মানুষ তোমাকে পূজা করবে। এরপর ও চাঁদ সওদাগরের কাছে চলে যায়। চাঁদ সওদাগর কথা শুনে না। এরপর চাঁদ সওদাগরের পরপর 6টা ছেলে মারা যায়। 6টা ছেলে মারা যাওয়ার পরে হচ্ছে 7ম ছেলে যেটা হয় সেটার নাম হচ্ছে লক্ষিন্দর। এই লক্ষিন্দর, এই চাঁদ সওদাগর আবার একটা বন্ধু ছিল, ওই বন্ধুর একটা মেয়ে ছিল, সে মেয়ের নাম হচ্ছে বেহুলা। এই বেহুলার সাথে লক্ষিন্দরের সিম্পলি বুঝতে পারতেছেন বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার সময় এবার ওই বিয়ের ডেট খুঁজে পায় না, যেই ডেটে বিয়ে হতে চাই ওই দিনকে সাপে কামড়ের সম্ভাবনা রয়েছে। এরপর অনেক খুঁজে খুঁজে দেখলো যে কোনো ডেটই নাই, সকল ডেটেই বিয়ে করলে ওকে সাপে কামড় দিবে। তারপর এমন একটা বাসর ঘর তৈরি করলো, সে বাসর ঘরটা হচ্ছে ইসের তৈরি, মানে কঠিন লোহার তৈরি। কিন্তু ওই যে মনসা দেবী ও কি করলো, যে মিস্ত্রি, ওই মিস্ত্রিকে মৃত্যুর ভয় দেখালো বা হুমকি দেখালো, বলে তুমি একটা সুতার মতো একটা ফাঁকা রাখবা। ও এরকম ফাঁকা রাখলো, ওই সুতার মতো একটা সাপ যে লক্ষিন্দরকে একদম সবল দিয়ে দিল। এবার হচ্ছে সবল দেওয়ার পরে লক্ষিন্দর মারা গেল, কিন্তু বেহুলা এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে রাজি না। না না না, এ আমি মানি না বলে বেহুলা হচ্ছে কি করলো, মানে কান্না শুরু করে দিল। সে এই মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারে না, আমার স্বামী কেন মরবে। বেহুলা স্ট্রাইক করা শুরু করলো। এরপর স্ট্রাইক করে কি আর লাভ আছে? এরপরে যেহেতু সাপে কাটা রোগী ভেলাতে ভাসিয়ে দিতে হয়, বেহুলা বলল আমি আমার স্বামীর সাথেই আমার জীবনটাকে উৎসর্গ করে দেব। এরপরে হচ্ছে একদম টুরু লাভ, বুঝেছেন? বেহুলা হচ্ছে ওই ভেলায় চড়ে ওর স্বামীর সাথে যাওয়া শুরু করলো। যেতে 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 এই যে কার সাথে দেখা হলো, দেখা হলো হচ্ছে কার সাথে যেন দেখা হলো, ওই মনসা দেবীর মায়ের সাথে। ওই মনসা দেবীর মায়ের নামটা ভুলে গেলাম। তো ওনার সাথে দেখা হলে বলল যে তুমি মনসাকে কোথায় পাবা? মনসাকে পাবা হচ্ছে যে দেবলোকে, মানে অমর্ত্যতে। ওখানে আবার মানে যেখানে দেবতারা থাকে, দেবালয়। তো ওখানে একটা জায়গার নাম, সেটা হচ্ছে অমরা। এখানে হচ্ছে দেবদেবীরা সবাই বসে থাকে, ওরা গল্প সল্প করে, আড্ডা দেয়। ওখানে যদি যাও, ওখানে যেয়ে যদি সবাইকে ইয়ে করতে পারো, তাহলে অবশ্যই কি হবে, হয়তো তোমার এই লক্ষিন্দরকে আবার ফেরত দিতেও পারে। এরপরে বেহুলা কান্না করতে করতে একদম যারে যার অবস্থা। এই কান্না করতে করতে যখন সে অমরাতে যাচ্ছে, এই বাংলার গাছ, হিজল, বট, এরা এরা এই বেহুলার কান্না দেখে এদের একদম বেহাল দশা। ঠিক আছে, যে কি কান্না, মানে কান্না একদম পুরা প্রকৃতি পর্যন্ত গলে গেছে। এরপর চলে গেল কোথায়, যেতে 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 অমরাতে পৌঁছে গেল। অমরাতে যেয়ে দেখে সেখানে কে আছে, সেখানে সাপের দেবী মনসা বসে আছে। বলল কি চাই তোমার? বলল যে আমি আমার স্বামীর জীবন ফেরত চাই। বলল না, তোমার স্বামীর জীবনকে কোনোভাবেই ফেরত দেওয়া হবে না। এরপরে বলল একটা শর্তে আমরা বিবেচনা করে দেখতে পারি, তুমি যদি হচ্ছে ড্যান্স দেখাতে পারো,
ড্যান্স করে যদি আমাদেরকে একদম মুগ্ধ করতে পারো, তাহলে আমরা হচ্ছে তোমার স্বামীকে ফেরত দেওয়ার একটা ব্যবস্থা করতেও পারি। এবার কি করবে? বেহুলা তো ড্যান্স পারে না, কিন্তু তারপরেও স্বামীর জন্য তাকে আজকে ড্যান্স পারতেই হবে। এই স্বামীকে না বাঁচিয়ে সে কোনোভাবেই ফিরে যাবে না। এরপর বেহুলা কি করলো? ড্যান্স দেওয়া শুরু করে দিল। এবার ওই যে যখন তার স্বামী দুঃখে সে যাচ্ছিল, এই যে বাংলার প্রকৃতি, ডুমুর গাছ, ফুল, লতা পাতা, তারপরে হচ্ছে আপনার কি বলে জানো, মানে যত প্রকৃতি ছিল বাংলার, এই যে হিজল গাছ, তারপরে বট গাছ, তমাল গাছ, রিভার, নদী নালা, এই সবগুলো বেহুলার দুঃখে তার পায়ে আছড়ে পড়ল। এবং বেহুলা একটা মানে একাকী খঞ্জনার মতো না কি যেন একটা কথা বলে, এরপর হচ্ছে ও ড্যান্স দিল এবং ওর পায়ে যে প্রকৃতির সৌন্দর্যগুলো আছড়ে পড়লো, এটা দেখে ওই দেবতারা অত্যন্ত মুগ্ধ হয়ে গেলেন। এবার বেহুলার ওর স্বামীকে তো ফেরত দিলই, ওই স্বামীর ভাইয়ের আরো যে 6টা ভাই আগে হচ্ছে মেরে ফেলেছিল, ওই অর্থাৎ দেবরদেরকেও, 6টা দেবর এবং ওর স্বামীকেও দেবতারা ফেরত দিয়ে দিল। তো এটাই মূলত আসলে হচ্ছে এই কাহিনী। এবার দেখেন এই পরের লাইনগুলো বুঝতে সহজ হবে। তাহলে এই চাঁদ বলতে মূলত চাঁদ সওদাগরকে বোঝানো হচ্ছে। উনি কোথায় এসেছিলেন? চম্পক নগরী। চম্পা বলতে চম্পক নগরীতে এসেছিলেন। বেঙ্গলস ইনকম্পারেবল বিউটি, মানে বাংলার যে অতুলনীয় সৌন্দর্য। আচ্ছা, এই অতুলনীয় সৌন্দর্যতে ওয়ান ডে অ্যালাস দ্য গাঙ্গুরি, মানে এই যে গঙ্গা নদী, তারপর অন এ র্যাফট, র্যাফট মানে হচ্ছে ভেলা, দ্য ওয়েনিং মুন স্যাঙ্ক অন দ্য রিভার্স স্যান্ডব্যাগ, যখন হচ্ছে কি জানো ওই যে ক্ষয়প্রাপ্ত সূর্য, এটার বাংলা কি জানো, কৃষ্ণ দ্বাদশীর জ্যোৎস্না, যখন সরি চাঁদ নদীতে যখন ডুবে যাচ্ছিল, ঠিক এরকম সময় বেহুলা টু, বেহুলাও দেখেছিল কাউন্টলেস, অসংখ্য অশ্বত্থ গাছ, বটস, বিসাইডস গোল্ডেন রাইস ফিল্ডস, এছাড়াও সে দেখেছিল আরো কি, দেখেছিল হচ্ছে সোনালী ধানের ক্ষেত। যখন ধান পেকে যায় তখন কি, যারা ধান গ্রামে থাকেন তারা অবশ্যই দেখেছেন, এই যে এখন তো ধান পেকে গেছে অলরেডি, দেখবেন মাঠের দিকে তাকালে ধান মনে হচ্ছে স্বর্ণর মতো হয়ে রয়েছে, তাই না? অ্যান্ড হার্ড, শুনেছিল থ্রাশ, মানে কি পাখি জানো? থ্রাশ মানে হচ্ছে, না পাখির নামটা ভুলে গেলাম, পাখির নামটা হলো শ্যামা, 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 শ্যামা পাখি। থ্রাশ সফট সং, শ্যামার গান শুনেছিল, মানে মৃদু গান শুনেছিল শ্যামা পাখির। ওয়ান ডে, একদিন, অ্যারাইভিং ইন অমরা, সে অমরাতে এরকম শুনতে শুনতে পৌঁছে গেল। দেখেন না যে গল্প বললাম, সেই গল্পও কিন্তু এখনো রয়েছে। হোয়ার গডস, তো অমরাটা কি জিনিস এখানে ব্যাখ্যা দিচ্ছে। অমরাটা হচ্ছে হোয়ার গডস হেল্ড কোর্ট, যেখানে গডরা কি করেছিল, সভা বসিয়েছিল। ওকে, হোয়েন শি ড্যান্সড, যখন সে নৃত্য করেছিল, লাইক এ ডেসোলেট ওয়াকটেল, ওয়াকটেল মানে দোয়েল পাখি, মানে হচ্ছে বিচ্ছিন্ন, মানে একাকী দোয়েল পাখির মতো সে যখন ড্যান্স দিয়েছিল। ডেজোলেট মানে হচ্ছে নির্জন, ওয়াকটেল মানে হচ্ছে দোয়েল পাখি। তখন বেঙ্গলস রিভার, বাংলার নদী নালা, মাঠ, ফুল, ওয়েল্ড, তার সাথেও বিলাপ করেছিল। ওয়েল মানে হচ্ছে বিলাপ করা, হাউমাউ করে কান্না করা। লাইক স্টিংস অফ বেলস অন হার ফিট, মানে ওর পায়ে যে হচ্ছে ওই যে খঞ্জনা নাকি জানো ছিল, ঘুম কি কি বলে এটাকে, ছিল ঘুঙ্গুর, ঘুঙ্গুর ছিল ওর পায়ে, ওই যে স্ট্রিংস অফ বেলস মানে ঘুঙ্গুর, ওর পায়ে যে ঘুঙ্গুর ছিল, ড্যান্সের সময় ঝনক ঝনক করে শব্দ হয়, এটার সাথে মানে ওখানে ওরাও উপস্থিত হয়েছিল এবং ওর সাথেও, বেহুলার সাথেও ওর স্বামী মরার দুঃখে ওরাও কান্না করেছিল। ওয়েল, এটা কিন্তু ইম্পর্টেন্ট ওয়ার্ড। ওয়েল মানে হচ্ছে বিলাপ করা, মানে হাউ মাউ করে কান্না করা। দেখেন না যে গ্রামগুলোতে যখন কোনো মহিলার স্বামী মারা যায়, তখন ওই মহিলার যখন বিয়ায় চলে আসে, এই মহিলার আর কোনো মাথায় ঠিক থাকে না, সে হচ্ছে ওই বিয়াইকে জড়ায় ধরে পর্যন্ত কান্না ধরে করে, ও বিয়াই গো, তো ও বিয়াই গো, আমাদের এলাকায় বলে ও বিয়াই গো, হচ্ছে আমি কার সাথে থাকবো, এটা বলে বিয়াইকেও জড়ায় ধরে। কি একটা ভয়ঙ্কর ব্যাপার স্যাপার দেখেন। এই জন্য স্বামী মারা গেলে, এখানে যারা আছেন আমি তাদেরকে বলতেছি, স্বামী মারা গেলে এরকম কান্না করেন না, যাতে বিয়াইকে পর্যন্ত জড়ায় ধরতে হয়। বিয়াইকে জড়ায় ধরা যাবে না, ওকে? এমনি বিয়ানকে জড়ায় ধরেন আপনি,
বিয়াইকে জড়ে ধরে কান্না কেন, এত এত শোক কেন, স্বামী তো মারা যাবেই। ওকে, তাহলে এই বাংলার এরা হচ্ছে ওর সাথে কান্নাকাটি করেছিল। এখানে এই কবিতার মূল ব্যাপারটা হলো বাংলার সৌন্দর্যের বর্ণনা করেছে, পাশাপাশি বাংলার সৌন্দর্য শুধুমাত্র এখন না, প্রাচীন কাল থেকে যখন চাঁদ সওদাগর এখানে এসেছিল তখন থেকে এটা সৌন্দর্য, এবং বাংলার সৌন্দর্য এতটাই বিমুগ্ধকর যে শুধুমাত্র মানুষ না, দেবতারা পর্যন্তও হচ্ছে কি এই বাংলার সৌন্দর্য কোথায় দেখেছিল, বেহুলার ড্যান্সের মাধ্যমে তার পায়ের কাছে এই যে ঘুঙুরের কাছে পড়ে ছিল, এই ড্যান্স থেকে পর্যন্ত তারা মুগ্ধ হয়ে গেছিল। ঠিক আছে, তো বাংলার সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর। তাহলে এখানে এই যে ডেজোলেট ওয়াকটেল, এটা কিন্তু একটা মেটাফোর, কিন্তু এটাকে যদি আমরা একসাথে বলি ড্যান্সড লাইক, এটাকে বললে আবার একসাথে হচ্ছে সিমিলি। আর ডেজোলেট ওয়াকটেল এইটুকু হচ্ছে মেটাফোর, অর্থাৎ তাকে কি বলা হচ্ছে, একাকী দোয়েল পাখি। এটা কার সাথে তুলনা করা হচ্ছে, এটা হচ্ছে বেহুলার সাথে, আর সে ড্যান্স করেছিল হচ্ছে ডেজোলেট ওয়াকটেলের মতো। তাহলে হোয়েন শি ড্যান্সড লাইক ডেজোলেট ওয়াকটেল, এটা কিন্তু হচ্ছে সিমিলি। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, এই যে এই এই গল্পটা, যে গল্পটা আমি বললাম, এই গল্পটা আবার আপনাদের টেক্সট বইয়ে সুন্দর করে কিন্তু দিয়ে দিয়েছে। তো এখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, বেশ কঠিন কঠিন কয়েকটা ওয়ার্ড রয়েছে, যেমন দেখি আপনারা পারেন কিনা। যেমন আছে একটা ওয়ার্ড ইমপ্রেগনেবল। ইমপ্রেগনেবল মানে কি বলেন তো, ইমপ্রেগনেবল, ইমপ্রেগনেবল, ওই যে বেহুলার আর লক্ষিন্দরের যে বাসর ঘর বানিয়েছিল, বাসর ঘরটা কিন্তু চাঁদ সওদাগর বানিয়েছিল ইমপ্রেগনেবল বাসর ঘর, মানে এটা যাতে কোনোভাবেই ফুটো নাই, মানে ওর মধ্যে কোনোভাবেই কোনো কিছু ঢুকতে পারবে না। ইমপ্রেগনেবল মানে অভেদ্য, যার মধ্যে ঢোকা যায় না। তাহলে এটার একটা সিনোনিম হচ্ছে ইমপেনিট্রেবল, মানে যেটার মধ্যে কোনো কিছুই ঢোকানো সম্ভব না, ইমপেনিট্রেবল, এটা সিনোনিমাস। ঠিক আছে, এবার আরেকটা বানান আছে, একটা বানান আছে কিন্তু, সেটা হচ্ছে মেডিভেল। মেডিভেল মানে হচ্ছে মধ্যযুগীয়। এই বানানটা আমরা মনে রাখবো, মেডি, এটা তো আমরা পারি, মেডিকেলের মেডি, তারপর ইভ্যালি আছে না, ইভ্যালির ইভ্যাল, মেডিভেল, মেডি ইভেল, তাহলে মেডিভেল হয়ে যাবে, এটা মনে রাখবেন। এই বানানটা দুই রকম অ্যাকসেন্ট, আরেকটা বানানো কারেক্ট, সেক্ষেত্রে মেডি, মিডিয়া, 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 এরপর ইভেল, দুইটাই কিন্তু কারেক্ট, এটাও দেখা যায় এটাও দেখা যায়। তাহলে আমরা সহজে মনে রাখবো মেডি ইভেল, মেডি ইভেল, আবার মিডিয়া ইভেল, অর্থ মধ্যযুগীয়। এই বানানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও একটা বানান আছে এখানে, সেটা হচ্ছে উইকিপিডিয়া। এটা কিন্তু অনেক সহজ ওয়ার্ড হলেও বানান আসলে কিন্তু আমার অবস্থা কাহিল হয়ে যায় আমাদের। উই কি, তাহলে সব কিন্তু আয় কিন্তু প্রথম দুইটা, তারপরে পেডিয়া, পে পিই, দিয়া ডিআই এ, তাহলে এই বানানটা আমরা মনে রাখবো ভেঙে ভেঙে, ওয়াইকাই মানে অনেকটা ওয়াইফাই এর মতো, ওয়াইফাই যেমন বানান, তো ঠিক সেরকম ওয়াইকাই, এরপর হচ্ছে পেডিয়া, ভেঙে ভেঙে মনে রাখবেন উইকিপিডিয়া। তাহলে ওয়াইফাই এর মতো হচ্ছে উইকি, তারপর হচ্ছে পিডিয়া, উইকিপিডিয়া। এই বানানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর আরেকটা ওয়ার্ড আমরা দেখলাম র্যাফট। র্যাফট মানে কি, র্যাফট মানে হচ্ছে ওই যে আমরা ছোটবেলায় কলা গাছ দিয়ে কয়েকটা কলা গাছ একসাথে করে এ করতাম, ওটাকে ভেলা বলে, বাঁশের কলার ভেলা। র্যাফট মানে হচ্ছে ভেলা। একটা ওয়ার্ড দেখেছি আমরা হ্যাজার্ডাস। হ্যাজার্ড মানে হচ্ছে বিপদ, তাহলে হ্যাজার্ডাস মানে হচ্ছে বিপদ সংকুল, মানে বিপদপূর্ণ, ঝামেলাপূর্ণ। তারপরে কর্পস, CORPSE, কর্পস মানে কি, কর্পস মানে হচ্ছে লাশ। ঠিক আছে, মৃত লাশ, এই ওয়ার্ডটা কিন্তু এখানে আছে। তারপর ডেভোটি, ডেভোটি মানে কি, ডেভোটি, ডেভোটি মানে হচ্ছে মানে ভক্ত, তাহলে চাঁদ সওদাগর শিবের ভক্ত ছিল। ঠিক আছে, তারপর অ্যাবোর্ড, অ্যাবোর্ড মানে কি, অ্যাবোর্ড মানে হচ্ছে বাসস্থান বা আলয়, তাহলে অ্যাবোর্ড অফ গড মানে হচ্ছে দেবতাদের বাসস্থান, অ্যাবোর্ড অফ গড। ওকে, এখানে
আর কঠিন ওয়ার্ড আছে বউ। বাও মানে কি? নতি স্বীকার করা। বাও মানে হচ্ছে নতি স্বীকার করা বা পরাজয় বরণ করা, এরকম অর্থ দেয়। স্ট্যান্ড, স্ট্যান্ড একটা শব্দ আছে, STRAND। স্ট্যান্ড মানে হচ্ছে সুতা, মানে সুতার মতো চিকন। স্ট্যান্ড মানে হচ্ছে সুতা, থ্রেড। ওকে, তারপরে হেভেন। হেভেন মানে তো আমরা জানি হেভেন মানে স্বর্গ, তাহলে হেভেন হচ্ছে নাউন। এর অ্যাডজেক্টিভ কি? হেভেন লি। এর সাথে নাউনের সাথে ly যুক্ত করলেই কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায় হেভেন লি। ওকে, আমাদের আরেকটা ছোট্ট কবিতা আছে। আচ্ছা, আপনাদের কেউ কেউ বলতেছেন সাউন্ডের সমস্যা। সবাই একটু বলেন তো, সাউন্ড কি আসলে সমস্যা হচ্ছে না ঠিকঠাক? এই যে সবাই বলতেছে ঠিকঠাক। ওকে, তাহলে যাদের সমস্যা হচ্ছে এটা আপনাদের সমস্যা মনে হয়, আমাদের সমস্যা হওয়ার কথা না। ওকে, এবার আমাদের আরো একটা ছোট্ট কবিতা আছে আমাদের এখানে, সেটা হলো দু এক লাইনের কবিতা, একদম ওয়াটার ওয়াটার, এটা জাস্ট এক লাইনে কিন্তু শেষ হয়ে যাবে। ওকে, এই যে এসটি কোলরিজের এই যে ওয়াটার ওয়াটার একটা কবিতা, এটা সহজ কথা হলো যে যখন সাগরের মধ্যে একজন লোক বিপদে পড়ে গেছে, তখন সে চারিদিকে কি দেখে? চারিদিকে দেখে হচ্ছে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, চারপাশ পানি। এটার পিছনে ব্যাকগ্রাউন্ডের অনেক গল্প আছে, এটা আপনারা একটু দেখে নিন। অল দ্য বোট ডিড শ্রিঙ্ক, মানে টোটাল বোটটা কি হয়ে যাচ্ছে? শ্রিঙ্ক মানে হচ্ছে সংকুচিত হয়ে যাওয়া। শ্রিঙ্ক মানে হচ্ছে সংকুচিত হয়ে যাওয়া। শ্রিঙ্ক মানে পুরা নৌকা সংকুচিত হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরে ওয়াটার ওয়াটার এভরি হোয়ার, চারিদিকে শুধু পানি আর পানি, কিন্তু পান করার মতো, নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, কিন্তু পানি পান করবে সাগরের মধ্যে পানি সবগুলো পানি কি লবণাক্ত, পান করার জন্য কোনো পানি ছিল না। কবিতাটা লিখেছেন হচ্ছে এসটি কোলরিজ। এটা একটা ব্যালেড, এটা কিন্তু একবার ঢাবিতে এসেছিল যে এটা কি, এটা হচ্ছে একটা ব্যালেড। তো এই ব্যালেডটার নাম কি? রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার। যারা যারা কথা বলতে চাই তারা হাত ওঠাবেন, আমি কয়েকজনের কথা নেব, ঠিক আছে? তো এটার নাম কি? রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার। অ্যানশিয়েন্ট ম্যারিনার, ঠিক আছে? এটা সহজ কবিতা, এটা একটা ব্যালেড। কবিতার লেখক হচ্ছে এসটি কোলরিজ। আর এখানে কঠিন ওয়ার্ড হচ্ছে শ্রিঙ্ক, মানে সংকুচিত হয়ে যাওয়া। আচ্ছা ভাই, ওদের কথা কি কয়েক মিনিট নেব? ওকে, কারা কারা কথা বলতে চাই এরা হাত ওঠাবে। ওকে, শশী, এখানে মিউট করা মনে হয় না, কি দেখেন তো ভাই। শশী, আপনি কথা বলেন। এই পার্টিসিপেন্টের ওখানে একটা ক্লিক দিয়ে রাখেন ভাই, তাহলে বুঝতে পারবো কারা কারা হাত উঠাইছে। হ্যাঁ হ্যাঁ, ওকে শশী, আপনাকে কই শশী তো কথা বলে না, কাকে করেছেন ভাই? শাকিলাকে দেন। শাকিলা, তাবাসসুম, হাত উঠাইছে বাঁশরী, বাঁশরীকে দেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম, কোথা থেকে? স্যার আমি চরফেশন থেকে। বলেন। আমার প্রশ্ন হচ্ছে আই এনজয় টিচিং ইংলিশ, এখানে পার্টিসিপল না? না, ওই যে আপনি মনে করতেছেন টিচিং ইংলিশ, এখানে টিচিং ইংলিশ, এই ইংলিশ কি নিজে টিচ করে? জি না স্যার। এই কারণে এটা জেরান্ড। তার চেয়ে বড় কথা, এর আগে কি আছে? আই এনজয়। এনজয়টা কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের কি থাকবে? অবশ্যই একটা অবজেক্ট থাকবে। অবজেক্টের জায়গায় যেটা থাকে সেটা হলো জেরান্ড। আর কিছু? ওকে, নেক্সট। নেক্সট একটা ছেলেকে দিবেন ভাই, একটা ছেলে একটা মেয়ে। মাহফুজুর রহমান, নাইলে এরা আবার বলবে ভাই আমার না, আপনি মেয়েদের প্রতি ইয়ে করেন। মাহফুজ বলেন। কথা শেষ হয়ে গেলে ইয়ে করে দিবেন, হ্যাঁ ভাইয়া। আপনারা কথা বলতেছেন, কথা শেষ হয়ে গেলে আপনি সাথে সাথে মিউট করে দিবেন।
মাহফুজ বা রবিউলকে দেন, একটা ছেলে একটা মেয়ে দিলে হবে। কথা বলতেছে কেউ? বাঁশরী আপনি মিউট করে ফেলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইয়া। স্যার আমি একটু গাইডলাইন নিয়ে প্রশ্ন করতে চাচ্ছিলাম স্যার। বলেন। জি স্যার, আমরা তো স্যার ইংলিশ লেকচার অলরেডি স্যার আমাদের 8 চলে এসেছে। স্যার আমরা যে ভোকাবুলারি পার্টটা স্যার একটু যদি আশেপাশে আপনার শীট থাকে, এখানে আমাদের অনেকগুলো পার্ট থাকে ভোকাবুলারি। তো আমরা ভোকাবুলারিটা স্যার অ্যাকচুয়ালি আমি সবগুলোই পড়ি, মুখস্থ করি, কিন্তু দেখা যায় যেটা আমি সকালে পড়ি পুরাগুলো সবগুলো পড়ে শেষ করলাম, কিন্তু স্যার আমি বিকেলে দেখা গেল কি আমি নিজেকে আবার টেস্ট করলে সেটা আমি আবার পারি না। আচ্ছা আচ্ছা, আমাদের ট্রান্সফরমেশন অফ ওয়ার্ড আছে স্যার একটা পার্ট, তারপর হলো ভোকাবুলারি পার্ট আছে, বিভিন্ন ইউনিট আছে স্যার, কিভাবে পড়বো স্যার? আচ্ছা আমি এটা নিয়ে মনে হয় আগে একবার কথা বলেছি, আপনি আমার আগের ক্লাসগুলো করেছেন কিনা, আমি কয় নাম্বার ক্লাসে যেন কথা বলেছিলাম। প্রথম কথা হলো এই যে আপনি যখন পড়েন, মানে সিনোনিম অ্যান্টোনিম পড়েন, একবারে সব পড়ে ফেলেন, অথবা ইডিয়ম যখন পড়েন একবার ওই লাইনটা সব একদিনে পড়ে ফেলেন। নো, এটা করা যাবে না। প্রত্যেকটা টপিক, মানে আজকে মনে করেন আপনার টোটাল লেকচার 8-এ ধরে নিলাম 30টা ওয়ার্ড আছে, এই 30টা ওয়ার্ড আপনি একদিনে পড়বেন না, যেহেতু এক সপ্তাহ পরে ক্লাস শুরু হবে, আপনি এটা 5 দিনে পড়েন, বাকি 2 দিন রিভাইজ করবেন, তাহলে একদিনে পড়বেন মাত্র 6টা, তাহলে 5 6 30, 5 দিনে এটা শেষ হয়ে যাচ্ছে। ইডিয়মস আপনি একদিনে পড়বেন 5টা, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটাও পড়বেন হচ্ছে 4টা। ওকে, তাহলে প্রত্যেকটা টপিক অল্প অল্প করে প্রত্যেক দিন পড়বেন, দেখবেন অটোমেটিক্যালি 5 দিন পরে আপনার লেকচার শিট শেষ হয়ে যাচ্ছে। একই সাথে আপনার যেটা হচ্ছে এই যে কালকে যখন আবার নতুন 6টা পড়বেন, এই 6টা পড়ার আগে জাস্ট একবার দেখবেন, 1 মিনিট একবার দেখবেন, তাহলে দেখেন 5 দিনে কিন্তু আপনার 5 বার রিভাইজ হচ্ছে। কিন্তু আপনি যেটা করতে চাচ্ছেন যে একদিনেই মুখস্থ করে ফেলবো এবং সেটা মনে থাকবে, নো, মানুষের মনে থাকে না। এই সমস্যা আদিম সমস্যা, আমাদের বাপের সমস্যা এটা, মানে বাপ আদম তিনিও ভুলে গেছিলেন, আপনিও ভুলে যাবেন। কিন্তু স্যার বলতে চাই স্যার, আমাদের ভোকাবুলারি পার্ট স্যার, ইডিয়ম, ফ্রেজ স্যার, ট্রান্সলেশন ওগুলো স্যার ঠিক আছে, কিন্তু স্যার আমাদের যে ভোকাবুলারি পার্ট স্যার, সিনোনিম অ্যান্টোনিম এগুলোই স্যার এক একটা লেকচারে স্যার কমসে কম 1-1.5 মতো না থাকলে কাছাকাছি থাকে স্যার। না 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 না, লেকচার 8 বের করেন। লেকচার আমরা এখন আমরা 21 পৃষ্ঠায় স্যার আমাদের ভোকাবুলারি একটা পার্ট দেখি, তারপর স্যার 17 পৃষ্ঠা। ওকে, স্টপ। 21 পৃষ্ঠায় কয়টা আছে বলেন? 21 পৃষ্ঠায় সর্বোচ্চ 20টাও তো নাই, আপনি 150 কিভাবে বললেন? আমি সব সময় বলি এই যে আপনারা এই পাশে এই সিনোনিম অ্যান্টোনিম এগুলো পড়া দরকার নাই। হ্যাঁ, শুধুমাত্র পড়বেন এই যেগুলোর বাংলা দেওয়া আছে সেগুলো, কিন্তু আপনারা এই সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করতে যান, বাংলা দেওয়াগুলো পড়বেন, ওগুলো একবার জাস্ট দেখবেন, ঠিক আছে? তো 30টা ওই যে 5 দিনে পড়বেন, প্রতিদিন 6টা করে, তারপর আরেকটাও এবার এখানে কিন্তু শেষ না, এছাড়া 17 পৃষ্ঠায় আছে স্যার, আমরা ওকে 17 লেকচারে স্যার অনেক থাকে। 17 পৃষ্ঠায় কয়টা আছে? 15টাও নাই। তো 15টা প্রতিদিন এখান থেকে 3টা করে পড়বেন, ওখান থেকে 6টা করে পড়বেন, কয়টা হলো? 9টা। একদিন 9টা জাস্ট একবার পড়বেন, মানে একবার পড়বেন, একটু ঠান্ডা মাথায় দেখবেন, এটা আবার কালকে আরেকবার দেখবেন, মানে মনে থাকতেই হবে, মুখস্থ করেই ফেলবো, এই চাপ থেকে আগে মুক্ত হতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, ধন্যবাদ ভাইয়া, চাপ নিয়েন না, হবে, এই যে রেগুলার পড়তেছেন। স্যার কোনো কারণে স্যার আমাদের 21 পৃষ্ঠায় যে ভোকাবুলারি ইউনিটগুলো থাকে স্যার, ওগুলোর মধ্যে স্টার মার্ক দেয়া থাকে, আমরা কি ওই স্টার মার্কগুলোকে একটু ভালো করে, এটা অবশ্যই স্টার দেওয়ারই তো এই জন্য, আগে সবার আগে স্টার গুলো আগে পড়বেন, তারপর এগুলো পড়বেন, কারণ স্টার গুলো বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য তো স্টার দেওয়া রয়েছে, তাই না? ওকে, আমাদের হাত উঠাইছে আর কতজন ভাই দেখি? পরবর্তী ক্লাস কি শুরুর সময় হয়ে গেছে ভাই? আর কতজন হাত উঠানো আছে, কতজন দেখি? 11 জন না, আমি আর সর্বশেষ 2 জনের কথা নেব, একজন ছেলে নেবে, একজন মেয়ে নেবে, এবার একজন মেয়েকে দেন ভাই। ওয়ালাইকুম সালাম, কে কথা বলে? সামিয়া, বলেন। মানে গ্রামারটা পড়ার পর তারপর ঢাকা ভার্সিটি, আদার ভার্সিটি, এগুলো সব কিন্তু আমি শেষ করি। শেষ পরও দেখি যে পরীক্ষা যখন আমি দেই তখন একসাথে যখন একাধিক কোশ্চেন চলে আসে, তখন আর আমি ধরতে পারি না যে এটা কোন গ্রামারের রুল থেকে যেন আসছে, এটাই তো সমস্যা। আরেকটা কিভাবে ঢুকবো? বুঝতে পারছি, এটা মূলত হবে, এটা কোনো সমস্যা না,
এটা এই পরীক্ষাগুলো বেশি বেশি করে দিতে থাকেন, রেগুলার পরীক্ষা দিতে থাকেন, পরীক্ষা দিতে দিতে আস্তে আস্তে ডেভেলপ হবে। এটা ভয় পাওয়ার কোনো দরকার নেই। এটা শুরুর দিকে কেমন হয়, শুরুর দিকে বা দেখবেন যে আপনি যখন শেষের দিকে চলে যাচ্ছেন, এই বারবার একই কোশ্চেন বারবার রিভাইজ করতে 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 এটা ঠিক হয়ে যাবে, চাপ নেওয়ার দরকার নাই। তবে কোশ্চেন বেশি বেশি প্র্যাকটিস করেন, রুল কম পড়বেন, কোশ্চেন পড়ে পড়ে রুলে আসবেন, ঠিক আছে? এটা ঠিক হয়ে যাবে, চাপ নেওয়ার দরকার নাই। এরকম হয় ভাইয়া, কোনো ভয় নাই, ব্যাপার না। আমি আগে মানে অনেক করতে পারতাম, যেমন আমি যদি চাইতাম 8 ঘন্টা 9 ঘন্টা ইজিলি করতে পারতাম, মানে আমার আচ্ছা। কোনো সমস্যা নেই। কিন্তু বর্তমানে আমি 3 ঘন্টার বেশি করতেই পারি না। মানে আমি জোর করলে, নিজের উপরে যদি জোরও করি, তার টেবিলে বসে থাকতে পারবো, বই দিকে তাকায় থাকতে পারবো, মুদ্রা করে পড়া। এটা কেন হচ্ছে? সেটাই মানে কেমন হচ্ছে, মানে তাকাই আর মানে একটানা পড়বেন 45 মিনিট, 45 মিনিট পর পর 10 মিনিট করে বিরতি নেবেন, এরকম করে পড়বেন, আশা করা যায় সমস্যা কেটে যাবে। আর কি পড়বেন এটা প্ল্যান করবেন, ঠিক আছে? সমস্যা কেটে যাবে আশা করা যায়। ওকে, নেক্সট আরেকজন ছেলেকে নেবেন ভাই। আমরা আজকের ক্লাসে সবার কথা নিতে পারতেছি না, পরবর্তীতে ইনশাআল্লাহ নিব, ঠিক আছে? ভাই ওকে, কে কথা বলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম কি? ভাই আমার নাম মোহাম্মদ মিশকাত শরীফ, আমি রংপুর থেকে বলতেছি। মিশকাত, বলেন ভাইয়া। ভাইয়া হচ্ছে আমি বিভিন্ন সমস্যার কারণে আমি হলো আমার প্রিপারেশনে অনেক গ্যাপ পড়ে গেছে। আমি ঢাবি, আমার অনেক সমস্যার কারণে আমার প্রিপারেশনে গ্যাপ পড়ে গেছে, তাই আমি ঢাবি পরীক্ষা দিতে যাচ্ছি না। এটাতে মতামত কি আপনার? না, আমার এটাতে কোনো মতামত নাই। আগে ঢাবির পরীক্ষার আগ পর্যন্ত আগে ঢাবির পরীক্ষা দিবেন, ঢাবির পরীক্ষার পরে দেখেন অনেক সময় রয়েছে আরো, তো তখন ওই সময় আমরা ওইগুলো পড়বো। আপনি যুদ্ধে নামার আগেই কেন হাল ছেড়ে দিচ্ছেন ভাইয়া? এখনো আমাদের হাতে 2 মাস সময় রয়েছে, 2 মাসে কত কিছু করে ফেলা সম্ভব আপনি বুঝতে পারতেছেন? কোনো সমস্যা নেই, রিটেনে গ্যাপটা যা ইচ্ছা তাই থাকুক, আপনার এটাকে আমরা কোনোভাবে সমর্থন করতে পারি না। আপনি মানে যুদ্ধে নামার আগেই পর্যায় বরণ করতেছেন। এমন কি হতে পারে না যেই প্যারাগ্রাফটা ঢাবিতে আসলো সেই প্যারাগ্রাফটা আপনার একদম কমন, আপনি খুব ভালো লিখে ফেলাইছেন, 10-এ 7 পেয়ে গেছেন, তো আপনার তো আর নাম্বারই প্রয়োজন নাই। এই সেন্টেন্স মেকিংয়ে 2-3 পেয়ে গেলেন, একটা অন্য কিছু 2 পাইলেন, তো আপনি তো 10-এর উপরে রিটেনে পেয়ে যাচ্ছেন। এটা হতে পারে। তো এখনই হাল ছেড়ে দেওয়ার কোনো দরকার নাই ভাই। আপনি এই 2 মাস প্রতিদিন কম পক্ষে 10 ঘন্টা করে পড়েন, দেখেন হচ্ছে হবে। আর যেখানে যেখানে দুর্বলতা, আরেকটা কোশ্চেন হচ্ছে এই যে ভোকাবুলারি যে সিনোনিম অ্যান্টোনিম গুলো আছে এগুলো কি পড়া দরকার না, নাকি শুধু ওয়ার্ড মিনিং গুলো পড়েন, দেখবেন সলভ করতে সমস্যা হবে না, ঠিক আছে? সিনোনিম অ্যান্টোনিম গুলো পড়ো না, আপাতত পড়া দরকার নাই, জাস্ট একবার দেখেন। কিন্তু আমাদের গত 6 নাম্বার 7 নাম্বার লেকচারে একটা স্যার বলেছিল যে শুধু কোশ্চেন ঢাবি আর অন্যান্য ভার্সিটির কোশ্চেনগুলো সলভ করলে হবে, এগুলো ভোকাবুলারি পড়ার কোনো প্রয়োজন নেই। উনি এগুলোকে একদম ক্লোজ করে দিয়েছিল, কারণ সেটা কি বলবো আমরা। আচ্ছা, সমস্যা নেই, পড়েন, একদিক থেকে পড়লেই হলো। ঢাবির কোশ্চেনও তো কম না, ঢাবির কোশ্চেন বা অন্যান্য ভার্সিটিরও তো কম না, একই কথা। মানে ওগুলো শেষ করে যদি সময় পান তাহলে লাইন দেওয়াগুলো পড়েন একটু, ঠিক আছে? ওকে ভাইয়া, সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা অত্যন্ত আন্তরিক ছিলেন পুরো ক্লাসটাতে, আপনাদের আন্তরিকতা এবং আপনাদের মুগ্ধ করেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ডিইউ সেন্টার নিয়ে একজন কি যেন কোশ্চেন করতেছে, আমি জানি না কোশ্চেনটা কি। ঢাকা ইউনিভার্সিটির সেন্টার 6টা বিভাগে পরীক্ষা দেওয়া যাবে, এটা হলো মূল ব্যাপার। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা ক্লাসে খুবই মনোযোগী এবং পুরো সময়টা ধরে আপনারা অত্যন্ত প্রাণবন্ত ছিলেন, এটা আমাকে মুগ্ধ করেছে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা থাকবে। সর্বশেষ একটা কথা বলতে চাই, আগের ক্লাসেও সম্ভবত বলেছিলাম, আমাদের জীবনে পেইন নিতেই হবে। কি নিতেই হবে? পেইন। পেইনটা 2 ধরনের, একটা হচ্ছে পেইন অফ ডিসিপ্লিন আর একটা হচ্ছে পেইন অফ রিগ্রেট, ঠিক আছে? রিগ্রেট। তো কোনটা পেইন নেবেন আপনি? এখন যদি পেইন অফ ডিসিপ্লিন নেবেন তাহলে দেখবেন পরবর্তীতে সারা জীবন আর পেইন অফ রিগ্রেট, অনুতপ্ততা নেওয়া লাগতেছে না। সো এখন যদি ডিসিপ্লিন পেইনটা নিতে না চান তাহলে এই যে আজীবন বিশ্ববিদ্যালয়ে চান্স পাননি, এটার জন্য আপনার এই অনুতপ্ততাটা সারা জীবন থেকে যাবে। সো এটা আপনার সিদ্ধান্ত, আপনি কি পেইন অফ ডিসিপ্লিন নেবেন নাকি পেইন অফ রিগ্রেট নেবেন। ওকে, সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।